সবশেষে আমরা বলেছিলাম বেশ কয়টা উদাহরণ আছে এখানে, যেমন দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো, ত্রিভুজের ক্ষেত্রফলের ফ্লোচার্ট এবং কি বলে অ্যালগরিদম অঙ্কন করো, এই ধরনের কিছু একটা উদাহরণ দিয়েছিলাম। আচ্ছা, অ্যালগরিদম ফ্লোচার্টে ম্যাথ আসবে এখানে? অ্যালগরিদম আর ফ্লোচার্টের কোনো ম্যাথ নাই, এগুলা কোনো ম্যাথ না, ঠিক আছে? এগুলা কোনো ম্যাথ না, এগুলা একটা রুলস, যে রুলস অনুযায়ী আপনাকে অ্যালগরিদম লিখতে হবে আর ফ্লোচার্ট লিখতে হবে। আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি আজকে, আপনি যেহেতু কোশ্চেন করলেন। অ্যালগরিদম আর ফ্লোচার্ট আমি গত ক্লাসে পড়াইছিলাম, এতটুকু মনে আছে কিনা সেটা বলেন। আর না মনে থাকলে এই শীটটা আমি আজকে দিয়ে দিছি সকাল না, সরি, কিছুক্ষণ আগেই আপনাদের গ্রুপে হয়তো দিয়ে দিছে স্যার, ঠিক আছে? সেখান থেকে একটু নিয়ে আবার বারবার পড়বেন। আমি একটু রিক্যাপ করে দিই, ঠিক আছে? অ্যালগরিদম কি, ফ্লোচার্ট কি, ঠিক আছে? অ্যালগরিদম হচ্ছে কোনো একটা সমস্যা সমাধানের যে প্রক্রিয়া, সেটা ধাপে ধাপে লিপিবদ্ধ করাকে বলা হয় অ্যালগরিদম, ঠিক আছে? আপনি একটা প্রবলেম সলভ করবেন, একটা প্রোগ্রাম লিখবেন, সেই প্রবলেমটাকে আপনি কিভাবে সলভ করবেন, কি কি স্টেপস আপনি নেবেন, সেই স্টেপস গুলা ধাপে ধাপে মানে লিপিবদ্ধ করাকে বলা হয় ফ্লোচার্ট, অ্যালগরিদম, ঠিক আছে? আর অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় ফ্লোচার্ট, ঠিক আছে? যদি আমাকে বলা হয় দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো, অ্যালগরিদম আর ফ্লোচার্টে কিছু শর্ত ছিল না, আমরা বলে আসছিলাম। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন করতে চাই, আমরা যে ম্যাথমেটিক্স এর যে ফোটান পড়ছি, এই ফোটানো তো আমাদের ফ্লোর চার্টটা ছিল, অ্যালগরিদমটা ছিল, তাহলে সেটা তো ম্যাথমেটিক্যাল টার্ম। অ্যালগরিদম 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 ফ্লোচার্ট আপনি যেখানেই পড়েন, ঠিক আছে, যেখানেই পড়েন না, আমাদের অনার্স মাস্টার্স এর একটা সাবজেক্টই ছিল ফোটান। অনার্স মাস্টার্স এর আমাদের একটা সাবজেক্টই ছিল ফোটান। এই ফোটানের ভিতরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাথমেটিক্স এ অনার্স মাস্টার্স এর ক্ষেত্রে আমরা ফোটান একটা সাবজেক্টই পাইছি, এটা সম্পূর্ণ হুবহু এরকম লিখেছি। হ্যাঁ সেটাই, কিন্তু অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট ইজ নট ম্যাথমেটিক্স, দেয়ার ইজ নো ম্যাথমেটিক্যাল টার্ম, আমি আপনাকে বলতেছি, ঠিক আছে? আপনারা এটার মাধ্যমে আপনি একটা ম্যাথমেটিক্যালি প্রবলেম সলভ করবেন, ঠিক আছে? সেটা সলভ করার জন্য আপনি যদি একটা ডিজাইন করেন, একটা অ্যালগরিদম লেখেন, একটা ফ্লোচার্ট আঁকান, তো ওইটার একটা ওয়ান কাইন্ড অফ পার্ট থাকতে পারে, বাট অ্যালগরিদম আর ফ্লোচার্ট ইজ নট ম্যাথমেটিক্স, ঠিক আছে? অ্যালগরিদম ফ্লোচার্ট বুঝতে গেলে অ্যালগরিদমের কাজ কি আর ফ্লোচার্টের কাজ কি, কেন অ্যালগরিদম করা হয়, কেন ফ্লোচার্ট করা হয়, যাতে একজন সাধারণ মানুষ যে প্রোগ্রামিং জানে না, যে ম্যাথ জানে না, যে কিছুই জানে না, সাধারণ মানুষ সে যাতে আপনার ওই ফিগারটা দেখে, সে যাতে আপনার অ্যালগরিদমটা দেখে বুঝতে পারে যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা হচ্ছে, ঠিক আছে? এটা ম্যাথের একটা পার্ট হতে পারে, আপনার যেখানে পড়ছেন সেটা কিছু না, বাট এখানে কি বলে অ্যালগরিদম এবং ফ্লোচার্টে কোনো ম্যাথ নাই আপনাদের, ঠিক আছে? এতটুকু মনে রাখেন তাহলে হবে। আমি একটু বলতেছি কেন নাই, দেখেন কি বলছে ফ্লোচার্ট তৈরির কি। আচ্ছা, অ্যালগরিদমটা আগে যাই একটু, ঠিক আছে? আবার একটু প্রথম থেকেই যাই। অ্যালগরিদম কি, কোনো কাজ করার পূর্বে কাজটি পরিকল্পনা করে থেকে আমরা বলছিলাম পরিকল্পনা মাফিক যে কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য সমস্যাটিকে ছোট ছোট ধাপে বিভক্ত করে যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করাকে বলা হয় অ্যালগরিদম, ঠিক আছে? একটা সমস্যার সমাধান করবেন, সমস্যাটাকে ছোট ছোট ধাপে বিভক্ত করে যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করাকে বলা হয় অ্যালগরিদম। অ্যালগরিদমের শর্ত কি, অ্যালগরিদমটি হতে হবে সহজবোধ্য, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে, ধাপ হচ্ছে আনলিমিটেড হতে পারবে না। হ্যাঁ, অ্যালগরিদমে আমি কোথায় যেন একটা আছে দেখাইতে, ধাপগুলো আনলিমিটেড হতে পারবে, একটা অ্যালগরিদম লিখছেন, সেই অ্যালগরিদমটা যেন আপনি মাল্টি টাইমস ইউজ করতে পারেন, সেটা এনশিওর করতে হবে। মানে যদি সম্ভব হয় যে একই ধরনের কাজ আমি এটার জন্য আর অ্যালগরিদম লিখবো না, একটাকেই মাল্টি টাইমস ইউজ করুন। এখন বলেন অ্যালগরিদম থেকে প্রোগ্রাম রচনা করা কেন সহজ হয়? কারণ অ্যালগরিদমে আপনি আপনার একটা প্রোগ্রাম লিখবেন, প্রোগ্রামের কাজ কি, একটা প্রবলেমটা সলভ করাই তো। মানুষ প্রোগ্রামিং করে কেন, একটা প্রবলেমটা সলভ করার জন্য। তো সেই প্রবলেমটাকে যদি আপনি ধাপে ধাপে ভেঙে যদি আপনি অ্যালগরিদমে কনভার্ট করতে পারেন, অ্যালগরিদমে লিখতে পারেন, তাহলে ওই অ্যালগরিদম দেখেই আপনি প্রোগ্রামটা খুব সহজে করতে পারবেন, যে এখন আমার এই স্টেপে কাজ করতে হবে, এটার পর এটা করতে হবে, ওখানে ওখানে যদি ইয়েস হয় তাহলে এই করতে হবে, নো হয় ওই করতে হবে, এরকম আমরা অ্যালগরিদম আঁকাই না বা লিখি না বা ফ্লোচার্ট আঁকাই না। তাহলে এই দুইটা যদি আপনি দেখেন, এই জন্য আপনার প্রোগ্রাম রচনা সহজ হয়। যদি কোশ্চেন
আসে যে অ্যালগরিদম থেকে প্রোগ্রাম রাইটিং কেন সহজ হয়। তাহলে এই কারণে সহজ হয় যে একটা প্রোগ্রামকে ভেঙে ছোট ছোট মানে কি বলে স্টেপে আমরা ভাগ করি অ্যালগরিদমে, ঠিক আছে। আর এই এই ছোট ছোট অংশে বিভক্ত করে সেই অংশগুলোকে যুক্তিযুক্তভাবে যে পর্যায়ক্রমে কম্পিউটার দিয়ে সম্পূর্ণ করা হয়, এটাকে কম্পিউটারের সমস্যা সমাধানের এই যৌক্তিক ক্রমানুসারী পদ্ধতিকে বলা হয় অ্যালগরিদম। তাই অ্যালগরিদম থেকে প্রোগ্রাম রচনা করা সহজ হয়, আপনি নিজের ভাষায় আপনি লিখবেন, ঠিক আছে। এখন আসেন আমরা আবার বেশি পুরাতনে চলে যাচ্ছি। আসেন আমরা একটা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে বুঝতে পারবো। দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো। পরীক্ষায় আসতে পারে, এটাই যে আসবে এমন কোনো কথা নাই। পরীক্ষায় আসতে পারে 1 থেকে 10 পর্যন্ত যোগফল নির্ণয়ের কি বলে অ্যালগরিদম অঙ্কন করো, ঠিক আছে। আসতে পারে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম অঙ্কন করো। যা মন চায় তাই আসুক, আপনি যদি বেসিক জিনিসটা জানেন তাইলে ঠিক আছে অ্যালগরিদম আপনি ইউজ করতে পারবেন। দেখেন কি বলছে, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো। আমরা কি বলছিলাম যে অ্যালগরিদমের একটা শুরু থাকবে, একটা শেষ থাকবে, ঠিক আছে। ডান সাইডের যে চিত্রটা দেখতেছেন এটা হচ্ছে ফ্লোচার্ট, বাম সাইডের যে চিত্রটা দেখতেছেন এই যে আমি সিলেক্ট করছি এটা হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে। তাহলে দুটি সংখ্যার যোগফলের নির্ণয়ের অ্যালগরিদম লিখতে বলছে। তাহলে কি দুটি সংখ্যা যোগ করতে গেলে আমার কি অ্যালগরিদম একটা শুরু আছে, তার মানে আপনি ঠিক এইভাবে লিখবেন। ধাপ 1 শুরু নিতে হবে, ধাপ 2 কি এক্স ও ওয়াই এর মান নেই, এ ও বি এর মান নেই, ক ও খ এর মান নেই, আপনি যা মন চায় তাই নেন। হ্যাঁ, প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার মান নেই, আপনি যেভাবে লেখেন সেভাবে হবে। ধাপ নাম্বার 3 দুটি সংখ্যার যোগফল নির্ণয় করছেন, সেই অ্যান্সারটাকে আপনার প্রিন্ট করতে হবে, ঠিক আছে। তারপর ধাপ নাম্বার 4 কি আপনার সামের মান প্রদর্শন করি। ধাপ নাম্বার 5 শেষ, কাহিনী শেষ, অ্যালগরিদম এখানে শেষ। তাহলে যদি অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট অঙ্কন করতে বলা হয় তাহলে কি হবে, ডান দিকের চিত্রটা দেখেন। আমরা বলছিলাম কি অ্যালগরিদমের চিত্রের মাধ্যমে প্রকাশ করাকেই, অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকেই ফ্লোচার্ট বলে, ঠিক আছে। তাহলে ফ্লোচার্ট কি, ধাপ নাম্বার 1 কি ছিল, স্টার্ট শুরু করো। তার মানে ফ্লোচার্টেরও শুরু থাকবে এবং শেষ থাকবে। শুরু সবার উপর থেকে শুরু হবে, শেষ সবার নিচে দিয়ে শেষ হবে। এটা হচ্ছে ফ্লোচার্টের নিয়ম, আমরা পড়ছিলাম, ঠিক আছে। তারপরে শীটটা দেখে আপনারা আবার একটু পড়বেন, তাহলে মনে থাকবে। দেখেন ধাপ নাম্বার 1 কি করছে, স্টার্ট করছে। এরপরে কি দুইটা ইনপুট নিছে এক্স ওয়াই, ঠিক আছে। আপনি এ বি ক খ ইনপুট 1 ইনপুট 2 যা ইচ্ছা তাই নেন, ঠিক আছে। 3 নাম্বার ধাপে কি করছে, দুইটাকে যোগ করছে। দেখেন ইনপুটের চিত্রটা দেখেন, একটা সামান্তরিকের মতো চিহ্ন, প্যারালালোগ্রাম ইংলিশে বলা হয়, ঠিক আছে। আর আউটপুটটা দেখেন প্রিন্ট সাম, এই যে আমার মাউসটা নড়তেছে যেখানে স্টপের উপরেরটা, এই দুটো দেখেন এক। দ্যাট মিন্স আপনার আমরা ফ্লো চার্টে পড়ছিলাম কি একটা চিত্র পড়ছিলাম না, এই যে ইনপুট এবং আউটপুট, এই যে দেখেন ইনপুট এবং আউটপুট একটা সামান্তরিক চিহ্নের ভিতরে হবে। আর প্রসেস রিলেটেড থিংস হবে কোথায়, রেক্ট্যাঙ্গেলের ভিতরে। আর যদি ডিসিশন নিতে হয় যে তুমি হয় ইয়েস হলে এদিকে যাও, নো হলে এদিকে যাও, টেম্পারেচার যদি 50-এর উপরে থাকে তাহলে তুমি এই কাজ করো, 50-এর নিচে থাকলে এই কাজ করো, এরকম যখন ডিসিশন লেভেলের কিছু আসবে তখন ব্যবহৃত হবে ডায়মন্ড শেপ, ঠিক আছে। এই যে যদি এখানে ডায়মন্ডের কোনো উদাহরণ নাই, এই যে ডায়মন্ড ডিসিশন, ঠিক আছে। তাইলে দেখেন কত সহজ, এই কাজটা করলাম, ফ্লোচার্ট অঙ্কন হয়ে গেল। আরেকটা এক্সাম্পল দেখি, বলছে যে ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, আমরা জানি সবাই ক্লাস 7-8 থেকে জানি, ঠিক আছে। তাহলে আপনার কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ এখানে কি, হাফ এখানে কনস্ট্যান্ট, হাফের জন্য আপনার কোনো কিছু নেওয়া লাগবে না। ভূমির জন্য একটা ইনপুট নেবেন, উচ্চতার জন্য ইনপুট নেবেন, কাহিনী শেষ। দেখেন এই যে শুরু মানে স্টার্ট, এটা আবার বাংলায় লেখছে, উপরেটা ছিল ইংলিশে, এটা বাংলায়। আপনার ইচ্ছা আপনি ইংলিশে লিখতে পারেন, বাংলায় লিখতে পারেন। শুরু করছে, বলছে ভূমি এবং উচ্চতার মান নেই, ঠিক আছে। বি ফর বেজ, বেজ মানে ভূমি, এজ ফর হাইট, হাইট মানে উচ্চতা। আপনি আপনার মতো করে নেবেন, কোনো সমস্যা নেই। ভূমি এবং উচ্চতার মান নেই, ক্ষেত্রফল সমান সমান কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা লিখলাম। এরিয়া এর মান প্রদর্শন করলাম, অর্থাৎ ক্ষেত্রফলের মানটা আমি পেয়ে গেছি, সেটা আউটপুটে ডিসপ্লে করলাম। ডিসপ্লে করার পরে কাজ শেষ, শেষ। সেম জিনিস, ঠিক আছে। আপনি একটু মাথাটা খাটান, একটা প্রবলেম আসবে, সেই প্রবলেমটাকে ধাপে ধাপে সমস্যার সমাধান করলেন। এই যেমন ধাপ নাম্বার 1, ধাপ নাম্বার 2, ধাপ নাম্বার 3, এভাবে ধাপে 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 ধাপে, এগুলো তো ছোট এক্সাম্পল, এই জন্য এগুলো আপনার কাছে সহজ মনে হচ্ছে। বাস্তব জীবনে তার এরকম প্রোগ্রামের জন্য অ্যালগরিদম লেখা লাগে না, জাস্ট এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল, পরীক্ষার জন্য এগুলো যথেষ্ট, ঠিক আছে। আর একটা আসেন দেখি এক্সাম্পল, বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় আমরা জানি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে
একটা নিলাম লেন্থ, প্রস্থ মানে উইডথ নিলাম, ঠিক আছে। শুরু করলাম, এল আর ডাব্লিউ এর মান নিলাম, গুণ করে দিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মান প্রদর্শন করলাম, শেষ। এই শীটে আরো কিছু যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে আরো বেশ কিছু ফ্লো চার্টের এক্সাম্পল আপনি পেয়ে যাবেন। আর যদি গুগলে সার্চ দেন তাহলে তো অভাব নেই, ঠিক আছে। বেশ কিছু ছোট 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 ফ্লো চার্ট আর অ্যালগরিদম একটু দেখে নেবেন, ঠিক আছে। এই ছিল ক্লাস 1 এর আলোচনা, আজকের আলোচনা। এখন আসি আর একটা টপিক আপনাদের আছে, যেটা হচ্ছে প্রসেস অফ প্রোগ্রাম প্ল্যানিং। আপনি একটা প্রোগ্রাম করবেন, এটা কিন্তু অনেক সময় বড় কোশ্চেন আকারে আসে, অনেক সময় আসে না, ম্যাক্সিমাম টাইমে আসে, ঠিক আছে। যে হোয়াট আর দ্য প্রসেস অফ প্ল্যানিং অফ ইউর প্রোগ্রাম, ঠিক আছে। আপনি একটা প্রোগ্রাম করবেন, সেই প্রোগ্রামে কি কি প্রসেস হতে পারে, কি কি প্রসেস আপনাকে মেনটেন করতে হবে একটা প্রোগ্রাম রচনা করতে গেলে, একটা প্রোগ্রাম লিখতে গেলে, একটা প্রোগ্রাম প্ল্যানিং করতে গেলে, ঠিক আছে। সেই টপিকসটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। এটা একটা ব্রড কোশ্চেন আকারে আসলে, ঠিক আছে। চলুন আমরা একটু প্রসেসটা দেখি, তারপর একটু প্রসেসের ব্যাখ্যায় যাব। এখানে বলা হচ্ছে যে প্রসেসটাকে ফার্স্ট টাইম আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে, প্রসেস না সরি প্রবলেমকে। আপনি একটা প্রোগ্রাম লিখবেন, প্রোগ্রামের কাজ কি, প্রবলেম সলভ করা। তাহলে সেই প্রবলেমটাই যদি আপনি না জানেন, তাহলে আপনি কিসের প্রোগ্রাম লিখবেন? দ্যাট মিন্স ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্রবলেম ফার্স্ট, ঠিক আছে। আপনি আপনি কি করবেন, আগে প্রথমে প্রবলেমটাকে আইডেন্টিফাই করবেন যে এই সমস্যাটা আমার সমাধান করতে হবে। যদি বলা হয় যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করাটা হচ্ছে আমার কাছে প্রবলেম, সেই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। সুতরাং ত্রিভুজের যে ক্ষেত্রফল বাইর করতে হবে সেটা আপনাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। এরপর আসবে আপনার সিস্টেম বিশ্লেষণ, আছে অ্যালগরিদম ডেভেলপমেন্ট, ফ্লোচার্ট ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, program coding, program compilation, program testing and debugging, then documentation, installation and maintenance, ঠিক আছে। এগুলা সবই কিন্তু আপনারা জানেন, একটু যদি রিডিং করেন তাহলে বুঝে যাবেন। চলেন আমরা যাই কি আছে। প্রথমে কি ছিল, প্রোগ্রাম আইডেন্টিফিকেশন অর্থাৎ সমস্যা চিহ্নিত করা, ঠিক আছে। প্রোগ্রাম পরিকল্পনার অর্থাৎ প্রোগ্রাম প্ল্যানিং এর কিছু কিছু বাংলা আছে, বাংলা আপনার জন্য কঠিন মনে হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আসলে যে কম্পিউটার রিলেটেড টার্মস গুলা বাংলায় লেখাটা একটু কঠিন, আপনারা চাইলে ইংলিশ লিখতে পারেন। যে প্রোগ্রাম প্ল্যানিং এর প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিত করা, ঠিক আছে। এখানে বাংলায় আছে, আপনারা চাইলে ইংলিশ লিখতে পারেন। তাহলে প্রোগ্রাম প্ল্যানিং এর প্রথম ধাপ কি, সমস্যা চিহ্নিত করা। আমরা এই যে উপরের ধাপটা পড়ে আসলাম, দেখেন প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিত করা, অর্থাৎ ইউজার চাহিদার অনুযায়ী, ব্যবহারকারী তার চাহিদা অনুযায়ী কোন সমস্যার জন্য প্রোগ্রাম লিখতে হবে তা চিহ্নিত করা, ঠিক আছে। কোন সমস্যাটা আপনার ডিমান্ড অনুযায়ী সলভ করতে হবে সেই সমস্যাটাকে চিহ্নিত করাই হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন, ঠিক আছে। এর পরের ধাপ ছিল সিস্টেম বিশ্লেষণ, মানে সিস্টেম অ্যানালাইসিস। সমস্যা তো আমরা চিহ্নিত করলাম, তাহলে সমস্যা চিহ্নিত করার পর সমস্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। আপনি একটা প্রবলেমটা সলভ করলেন, কারণ সেই প্রবলেমটা সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাকে গ্যাদার করতে হবে, ঠিক আছে। বিভিন্ন তথ্য গ্যাদার করে আপনাকে সেটা অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। সমস্যা চিহ্নিত করার পর সমস্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ প্রোগ্রামিং পরিকল্পনার পরবর্তী ধাপ সময়ে যাতে ব্যবহার করা যায়। আপনি একটা প্রবলেম আইডেন্টিফাই করছেন, প্রবলেম আইডেন্টিফাই করার পর সেই প্রবলেম রিলেটেড কিছু ইনফরমেশন আপনাকে গ্যাদার করতে হবে, সেটা অ্যানালাইসিস করতে হবে, যাতে পরবর্তী স্টেপে আপনি সেটা ব্যবহার করতে পারেন, আপনার প্রোগ্রামিং এর রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। এটাকে বলা হয় সিস্টেম অ্যানালাইসিস। তারপরের স্টেপটা হচ্ছে ইনপুট আউটপুট, ঠিক আছে। এই ব্যাখ্যায় পরে যাই, বইয়ের ব্যাখ্যায় আপনাকে আগে নিজের ব্যাখ্যা দিই। ইনপুট আউটপুটটা কি? ইনপুট আউটপুটটা হচ্ছে, ধরেন আপনি দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের একটা প্রবলেম সলভ করবেন, তাহলে এখানে ইনপুট আউটপুট কি? এখানে ইনপুট আউটপুট হচ্ছে দুইটা সংখ্যা ইনপুট নিতে হবে, আর আউটপুটটা কি করতে হবে? আউটপুটটা হচ্ছে আমার যোগ করে সেই যোগফলের যে রেজাল্টটা 2 আর 3 এর যোগ করলে যদি 5 হয়, সেই 5 রেজাল্টটা আমাকে কি করতে হবে? আউটপুটে দেখাইতে হবে, প্রিন্ট করতে হবে। সেটা ডিসপ্লেতে হোক, সেটা প্রিন্টারে প্রিন্ট হোক, আর যেভাবেই হোক একটা আউটপুট বের করতে হবে, ঠিক আছে। তো সেটাই বলছে যে এই পর্যায়ে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ইনপুট ও আউটপুট নির্ণয় করা হয়। প্রোগ্রামে আপনি কি প্রবলেমটা সলভ করবেন সেই প্রবলেম অনুযায়ী আপনার কি কি ইনপুট লাগবে
সেটা নির্ণয় করতে হয়। আপনাকে যদি বলা হয় যে তুমি রুটি বানাও, তাহলে রুটি বানানোর জন্য আপনার কি কি ইনপুট লাগবে? রুটি বানানোর জন্য আপনার আটা লাগবে, পানি লাগবে, লবণ লাগবে, তারপরে ডিশ লাগবে। এগুলো হচ্ছে আপনার ইনপুট, ঠিক আছে? তারপর আপনি এটাকে প্রসেসিং করবেন মাইখা মুইখা, আপনি ডলার দিয়ে যখন আপনি এটা ভাজবেন, ভাজার পরে যেটা বাইরে হবে সেটা হচ্ছে আপনার আউটপুট, রুটি। তো এই হচ্ছে এই পর্যায়ে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ইনপুট ও আউটপুট নির্ণয় করা হয়। প্রোগ্রামে কোনো ডাটা বা কোনো তথ্য ইনপুট হিসেবে ব্যবহার করা হবে এবং উল্লেখিত ডাটার জন্য কি কি আউটপুট আসবে, এর জন্য কোন কোন ফর্মুলা বা সূত্রের ব্যবহার বা প্রয়োগ করতে হবে তার নির্ধারণ করে দেওয়া হয়। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। তার মানে আপনার তথ্য আপনি কি কি ইনপুট নেবেন সেটা নির্ধারণ করবেন, প্রসেসিংটা হওয়ার পরে কি কি আপনি আউটপুটে নিয়ে আসবেন সেটা নির্ধারণ করবেন এই স্টেজে প্রোগ্রামিং এ। তার মানে 1 নাম্বার স্টেজটা কি ছিল? প্রবলেম আইডেন্টিফাই করবেন, এরপর সিস্টেম অ্যানালাইসিস করবেন, তারপরে আপনি ইনপুট আউটপুট নির্ণয় করবেন। দেখেন এগুলো কিন্তু ধাপে ধাপে আসতেছে। যখন সিস্টেম বিশ্লেষণ করবেন, অ্যানালাইসিস করবেন, তখনই কিন্তু আপনি যে বলছি না, আপনি কিছু তথ্য গ্যাদার করবেন, তথ্য গ্যাদার করে কিন্তু যাতে পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারেন। সেই তথ্যটা গ্যাদার করার পরেই তো আপনি বুঝতে পারবেন যে আমার কি কি তাহলে ইনপুট নিতে হবে, কি কি আউটপুট দিতে হবে। দেখেন এগুলো কিন্তু সব স্টেপ বাই স্টেপ সাজানো। এরপর একটা হচ্ছে প্রোগ্রামের অ্যালগরিদম ডেভেলপ করা। আমরা বলছিলাম কি, কোনো একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধানের জন্য ধাপে ধাপে যে ই করা হয়, লিখিত আকারে মানে বিশ্লেষণ করা হয়, সেটাকে হচ্ছে অ্যালগরিদম। কোনো সমস্যা সম্পর্কে পূর্ণ ধারণা এবং তার সমাধানের সূত্র পাওয়া গেলে পরবর্তী কাজ হলো সমস্যা সমাধানের ক্রমানুযায়ী মানে সিরিয়াল অনুযায়ী ধারাবাহিক ধাপসমূহকে লিখিত রূপে প্রকাশ করা। ওই দিকটা আগে বললাম যে লিখিত রূপে প্রকাশ করা। ধাপ শুরু, 2 নাম্বার ইনপুট নিব, 3 নাম্বার যোগ করব, 4 নাম্বার আউটপুট দেখাবো, 5 নাম্বার শেষ, এরকম। এরপরে ফ্লো চার্ট তৈরি করা। আমরা জানি ফ্লো চার্ট তৈরি করা, কিভাবে ফ্লো চার্ট তৈরি করতে হয়। এই যে আমরা অ্যালগরিদমটা লিখলাম, অ্যালগরিদমটা লেখার চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে বলে ফ্লো চার্ট, ঠিক আছে? এটার ব্যাখ্যায় না যাই, একটু আগে আমরা আলোচনা করছি, পরেরটাই চলি। প্রোগ্রামিং ভাষা নির্ধারণ। আপনি অ্যানালাইসিস করলেন, ডাটা নিলেন, ইনপুট নিলেন, ফ্লো চার্ট নিলেন, অ্যালগরিদম নিলেন, সব বানাইলেন। এখন আপনার কি প্রোগ্রামিং ভাষা নির্ধারণ করতে হবে। যেহেতু আপনি একটা প্রবলেম সলভ করবেন থ্রু দ্য প্রোগ্রামিং, আপনাকে কি করতে হবে? You have to select the programming language, which language actually you are gonna use. আপনি যেটা ইউজ করবেন, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। এখন যদি আপনি চান যে আপনি PHP ইউজ করবেন, তাহলে PHP নেবেন। আপনি যদি চান পাইথন ইউজ করবেন, পাইথন নেবেন। আপনি যদি চান C# ইউজ করবেন, C# নেবেন, C নেবেন, C++ নেবেন। দ্যাট মিন্স লটস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আপনার হাতে, ঠিক আছে? আপনি কোনটা পারেন, আপনি কোনটা ব্যবহার করবেন, সেটা আপনাকে নির্ধারণ করতে হবে এই স্টেজে এসে। যেহেতু এটা পাইথন প্রোগ্রামিং এর ক্লাস আমরা করতেছি, আমরা উদাহরণ হিসেবে পাইথন প্রোগ্রামিং এখানে সিলেক্ট করব, ঠিক আছে? একটু যদি বইয়ের ভাষায় দেখি কি বলছে, ফ্লোচার্ট তৈরির পরের ধাপ হচ্ছে প্রোগ্রামিং এর জন্য একটি সুনির্দিষ্ট ভাষা নির্বাচন করা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ নির্বাচন করা। সাধারণভাবে কোনো অ্যাপ্লিকেশন বা কাস্টমাইজ প্যাকেজ তৈরি করার সময় একটি নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। কখনো কখনো একটি বিশেষ প্রোগ্রামিং ভাষার পক্ষে হয়তোবা বিশেষ কোনো কাজ করা সম্ভব নাও হতে পারে। অনেক সময় আছে যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই কাজটা এটা করা যায় না, কিছু পার্ট আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করে আউটপুট রেডি করে এনে সেটা আবার কি করতে পারেন, আপনি পাইথনে নিয়ে আসতে পারেন। মানে এটা জাস্ট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলা হয় না, বলা হচ্ছে যে কিছু ডিফারেন্ট টাস্ক আছে যেটা হয়তো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক ক্ষেত্রে পারে না, সেটা আরেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সলভ করে সেটা আবার আপনি যেটা নির্ধারণ করতেছেন সেটাতে আনা লাগতে পারে, এরকম কিছু একটা ব্যাখ্যা। বাট এই স্টেজে এসে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নির্ধারণ করতে হবে। আপনি যেটা দিয়ে করেন না কেন, সি দিয়ে, পাইথন দিয়ে, PHP দিয়ে, C# দিয়ে, জাভা দিয়ে, যা দিয়ে ইচ্ছা তাই দিয়ে করেন, সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। এরপরের স্টেজ কি, আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নির্ধারণ করে ফেলছেন, ইনপুট আউটপুট আপনার সবকিছু রেডি, অ্যালগরিদম ফ্লো চার্ট রেডি। এরপরের স্টেজটা হচ্ছে ইউ উইল স্টার্ট রাইটিং প্রোগ্রাম, তাই না? আপনার যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি রেডি করে ফেলছেন, এখন আপনার কাজ হচ্ছে প্রোগ্রামটা আস্তে আস্তে ধীরে ধীরে লেখা শুরু করা অ্যাজ পার ইউর কি অ্যালগরিদম এন্ড ফ্লো চার্ট। এই ধাপে প্রোগ্রামিং লেখার জন্য যে নির্দিষ্ট ভাষাটি আপনি নির্বাচন করেছেন, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রামটি লেখা শুরু করতে হবে। তার মানে আপনি প্রবলেম সলভের জন্য প্রোগ্রামটা লিখে ফেলছেন, কাজ কিন্তু শেষ হয়নি। আমরা ফার্স্ট ক্লাসে পড়ছিলাম যে আপনি প্রোগ্রাম লেখার পর আপনাকে কি করতে হবে, সেটাকে কম্পাইল করতে হবে, তাই না? প্রোগ্রামের ভিতরে যদি কোনো ভুল থাকে, সেই ভুলগুলো কম্পাইলার আমাদের কি করে দেখায়। ইভেন কম্পাইলারের একটা কাজ কি ছিল, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা তো লিখবো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা লিখবো প্রিন্ট হ্যালো বাংলাদেশ,
কম্পিউটার আমাকে কি করবে, প্রিন্ট করে দেখাবে হ্যালো বাংলাদেশ। কিন্তু কম্পিউটার কি বুঝে প্রিন্ট শব্দের অর্থ কি, হ্যালো বাংলাদেশের অর্থ কি? কম্পিউটার বোঝে না। কম্পিউটার অনলি কি বুঝে, 0 আর 1 বাইনারি। ঠিক আছে, দ্যাট মিনস আমি যে লিখলাম প্রিন্ট হ্যালো বাংলাদেশ, এটা একটা ইউজার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ আমরা লিখলাম, কিন্তু কম্পিউটার তো সেটা বোঝে না। কম্পিউটারকে এটাকে লো লেভেলে কনভার্ট করে আমাকে বুঝাইতে হবে। লো লেভেলে কনভার্ট কে করবে? সে করবে হচ্ছে কম্পাইলার বা অ্যাসেম্বলার বা ইন্টারপ্রেটার, যাই হোক। এই যে প্রোগ্রামটা আমি লিখলাম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজার ফ্রেন্ডলি ভাবে, সেটাকে আমাকে কম্পাইল করতে হবে। কম্পাইল করে কম্পিউটারের ভাষায় কনভার্ট করতে হবে। ঠিক আছে, এই কাজটা হচ্ছে প্রোগ্রাম লেখার পরে এই কাজটা করতে হবে। দ্যাট মিনস এখানে বলা হচ্ছে যে হাই লেভেল প্রোগ্রামিং এ ল্যাঙ্গুয়েজে রচিত প্রোগ্রামটি কম্পিউটার বুঝতে পারে না, তাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রচিত প্রোগ্রামটিকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দিতে হয়, অর্থাৎ কম্পাইল করতে হয়। কম্পাইল করার সময় প্রচুর কম্পাইলিং নিয়ে ভুল খুঁজে পাওয়া যায়। অনেক সময় আমরা প্রোগ্রাম লিখলাম, প্রোগ্রামিং এ ভুল থাকতে পারে। কম্পাইলার আমাকে কি করবে? লো লেভেলে তো কনভার্ট করবে, যদি ভুল থাকে আমাকে সে ভুলটাও বলে দেবে যে তোমার অমুক অমুক জায়গায় ভুল আছে। তার মানে আমি আমি ওই এররটা দেখে আমি যে প্রোগ্রাম উপরে লিখছিলাম সেখানে গিয়ে আবার ঠিক করব। ঠিক করে অন্য কেউ কি স্ক্রিন শেয়ার করছেন? আচ্ছা, কেউ একজন বলেন তো, আপনি কি আমার 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 স্ক্রিন দেখতে পাচ্ছেন? কেউ একজন বোধহয় স্ক্রিন শেয়ার করে ফেলছিল। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, একটু বলেন তো কেউ একজন। হ্যালো, স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, অন্য কেউ একজন বোধহয় শেয়ার করছিল আরেকটা কিছু। ঠিক আছে, একটু মিউট করেন, আমি বলে দিচ্ছি। তাহলে কি করতে হবে? আমি প্রোগ্রাম লিখলাম, প্রোগ্রাম লেখার পর আমাকে কম্পাইল করতে হবে। আমরা এখানে কম্পাইল করে ফেললাম। ঠিক আছে, ভাষাটা আপনি একটু কয়েকবার 2-3 বার রিডিং করেন, আপনি বুঝে যাবেন। আমি আপনাকে বুঝাই দিচ্ছি অন্যভাবে। ঠিক আছে, এরপরে আসেন কম্পাইলার আমাকে কম্পাইল করলো, ভুল থাকলে ভুলগুলো আমাকে দেখাইলো, সেই ভুলগুলো আমি সলভ করে ফেললাম, সলভ করে আবার কম্পাইল করলাম। কম্পাইল করার পর কাজ কিন্তু শেষ হয় নাই। কম্পাইল করার পর একটা কাজ হচ্ছে, যেটা হচ্ছে প্রোগ্রামের পরীক্ষণ এবং সংশোধন, মানে কোয়ালিটি অ্যাসুরেন্স। আমরা এই শব্দটা প্রায়ই শুনি। ঠিক আছে, আমরা টেস্টিং, ডিবাগিং এই শব্দগুলো শুনি। ঠিক আছে, প্রোগ্রাম লেখার পরে আমার কি করতে হবে? প্রোগ্রামটাকে টেস্ট করতে হবে। ঠিক আছে, সাধারণভাবে কারণ আমরা প্রোগ্রামটা প্রাথমিকভাবে প্রাইমারিলি আমরা প্রোগ্রামটা লিখছি, লেখার পরে এটাকে তো টেস্ট করি নাই। কম্পাইল করছি কিন্তু টেস্ট তো করি নাই। আমি যেটা চাইছিলাম, আমি যে কাজটা আমার প্রোগ্রামের মাধ্যমে করতে চাইছিলাম, সেই কাজটাকে আমি আদৌ করতে পারতেছি কিনা, সেটা করতে গিয়ে কোনো আমি ভুল করছি কিনা, ভুল বলতে আমি নেওয়ার কথা যোগ আমি করে ফেলছি গুণ, এরকম করছি কিনা। ঠিক আছে, আপনি যদি যোগের জায়গায় গুণ করে ফেলেন, কম্পিউটার তো আপনার ভুল ধরবে না। গুণ তো আর ভুল প্রসেস না। তাহলে সেটাকে আপনাকে আবার নিজের টেস্ট করে দেখতে হবে যে আমি প্রোগ্রাম লিখছি দুইটা সংখ্যা যোগ করার প্রোগ্রাম, আমি 2 আর 3 দিলাম, কিন্তু আমাকে যদি 5-এর জায়গায় 6 দেখায়, তাহলে কি বুঝতে হবে? যে আমি এটাকে গুণ করে ফেলছি। তার মানে কি? এটা কিন্তু প্রোগ্রামেটিক্যালি ভুল না। 2 × 3 = 6 প্রোগ্রামেটিক্যালি ভুল না। কিন্তু আমার উদ্দেশ্য কি ছিল? আমার উদ্দেশ্য ছিল যোগ করব 2 + 3, আমি লিখে ফেলছি 2 × 3। ঠিক আছে, তার মানে কি এই ধরনের টেস্টিং আমাকে এই জায়গায় এসে করতে হবে যে অ্যাকচুয়ালি আমার ডিজায়ার্ড জিনিসটা আমি পাচ্ছি কিনা। ঠিক আছে, সাধারণভাবে প্রাথমিক পর্যায়ে প্রায় প্রোগ্রামেই কিছু ভুল ত্রুটি থাকে, এগুলো নানা কারণে হতে পারে। প্রোগ্রামের ভাষা এবং অপারেটিং সিস্টেম এর স্বচ্ছ ধারণার অভাবে হতে পারে, ডাটার জটিলতা ইত্যাদি কারণে হতে পারে। প্রোগ্রামের এই ভুল ত্রুটিকে বলা হয় কি? বাগ। আমরা বলি না বাগ ঠিক করো, বাগ আছে এই অপারেটিং সিস্টেমে বা এই প্রোগ্রামে বাগ আছে। এটা যারা কম বেশি প্রোগ্রামিং বা এই টার্মস গুলো সম্বন্ধে জানি আমরা, তারা জানি যে বাগ মানে কি? একটা এরর, ভুল। ঠিক আছে, প্রোগ্রামের এসব ভুল ত্রুটি দূর করার প্রক্রিয়াকে ডিবাগিং বলে। বাগ যদি হয় ভুল, তাহলে দূর করার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় ডিবাগিং। অনেক সময় শর্ট কোশ্চেন আসতে পারে, ডিবাগিং কি? ঠিক আছে, তাহলে প্রোগ্রামের যে এররস আছে, বাগগুলো আছে, সেটাকে দূর করার, সেটাকে রিমুভ করার প্রক্রিয়াকেই বলা হয় ডিবাগিং। ঠিক আছে, উপযুক্ত কমান্ডের সাহায্যে এই সমস্যাগুলোকে সমাধান করা যেতে পারে। এই জন্য আপনি একটা প্রোগ্রাম লিখলেন, একটা সফটওয়্যার বানাইলেন, সেই সফটওয়্যারটা আপনাকে বিক্রি করতে হবে, নাহলে আপনি প্রোগ্রাম লিখে লাভ কি? আপনি একটা প্রোগ্রাম লিখলেন, আপনি তো নিজে নিজে প্রোগ্রাম লিখে তো আপনার কোনো লাভ নাই। আপনি কেন প্রোগ্রাম লিখবেন? এই প্রোগ্রামটা তো আপনি বাজারজাত করবেন বা বিক্রি করবেন বা এটা দিয়ে কোনো একটা কাজ করবেন। সেই কাজের উদ্দেশ্যটা কারণেই তো আপনি প্রোগ্রামটা লিখতেছেন। সেই যখন আপনি ডেলিভারি দিবেন প্রোগ্রামটা, সেই ডেলিভারি দেওয়ার আগে আপনাকে কিছু কি করতে হবে? বিভিন্ন ধরনের টেস্ট করতে হবে। আপনি একটা কাস্টমারকে সফটওয়্যারটা দিয়ে দিলেন, হ্যাঁ, আপনি টেস্ট করেন নাই, কিন্তু সফটওয়্যারটা কাস্টমার যখন ব্যবহার করবে তখন যদি সে ভুল পায়, তাহলে আপনার রেপুটেশন থাকবে। এই জন্য বলা হয় যে
বাগিং ডিবাগিং যাই করেন, যাই এটা হচ্ছে আপনি ডেলিভারি দেওয়ার পূর্বে বিভিন্ন ধরনের আলফা টেস্ট, বিটা টেস্ট ইত্যাদি করা হয়, ঠিক আছে? এই যে প্রোগ্রাম পরীক্ষণ, সংশোধন এবং টেস্টিং, এই সমস্ত ধাপের মাধ্যমে এভাবে করা হয়। এই সমস্ত টেস্টগুলোকে প্রোগ্রামের সার্থকতা বা নির্ভুলতার বিচারে যথেষ্ট সহায়ক হয়ে থাকে, ঠিক আছে? তার মানে প্রোগ্রাম লিখলেন, প্রোগ্রাম কম্পাইল করলেন, কম্পাইল করার পরে আপনার কাজ হচ্ছে প্রোগ্রামে যদি আরো কোনো ভুল থাকে, আরো যদি কোনো টেস্টিং করার প্রয়োজন থাকে, তাহলে আপনি সেটা এই স্টেজে করবেন। তাহলে এই স্টেজ করার পরে টেস্টিং মেস্টিং করার পরে আপনার কিন্তু আর কোনো কাজ নাই। দ্যাট মিন্স ইউর প্রোগ্রাম ইজ রেডি টু ডেলিভার, তাই না? আপনি এই প্রোগ্রামটা এখন ডেলিভার করে দিতে পারেন, বিক্রি করে দিতে পারেন। কিন্তু এখানে শেষ না, আরো কাজ আছে। আরো 2-3টা কাজ আছে। সেটা হচ্ছে যে আপনি যে প্রোগ্রামটা লিখলেন, এটা তো আপনি ভালো জানেন হাউ টু রান ইট, ঠিক আছে? এটা কিভাবে, কোন মাধ্যমে কিভাবে আপনি সলভ করছেন সেটা আপনি ভালো জানেন। কিন্তু যে কাস্টমারকে আপনি দিবেন, সে কাস্টমার কি জানে যে এটা কিভাবে রান করতে হয়, এটা কি দিলে কি হবে না হবে? আমরা একটা বাজার থেকে অ্যান্ড্রয়েড টিভি কিনে নিয়ে আসি বা ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসি, অ্যাপ্লায়েন্স কিনে নিয়ে আসি, আমরা কি সহজেই ওটা ব্যবহার করতে পারি? আমরা কি করি, ওটার ভিতরে আগে দেখি যে ইউজার গাইডলাইন বের করি, ঠিক না? ইউজার গাইডলাইন বের করি যে এটাতে অন করে কি করতে হবে। ওয়াশিং মেশিন যদি কিনে আনেন, আপনি কি একবারে ব্যবহার করতে পারবেন? তাহলে ওই ইউজার গাইডলাইন দেখে আমরা জানি যে এইভাবে এইভাবে পানি দিতে হবে, এইভাবে সাবান দিতে হবে, এইভাবে কাপড় দিতে হবে। দ্যাট মিন্স আপনি যে প্রোগ্রামটা লিখলেন, সেই প্রোগ্রামটারও একটা ডকুমেন্টেশন থাকতে হবে, আদারওয়াইজ সেটা একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম প্ল্যানিং হবে না, ঠিক আছে? আপনি কি করলে কি হবে, কোন ইনপুট দিলে কোনটা কোন জায়গায় গেছে, আপনার প্রোগ্রামের টোটাল ভিজুয়ালাইজেশন একটা ডকুমেন্টেশনে থাকতে হবে, ঠিক আছে? ডকুমেন্টেশন হচ্ছে প্রোগ্রাম পরিকল্পনার বিভিন্ন ধাপসমূহ, যেমন অ্যালগরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম কোডিং, বাগ, ডিবাগ, ফলাফল ও ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় নির্দেশ ইত্যাদির লিখিত বিবরণ ডকুমেন্ট আকারে লিপিবদ্ধ করাকেই বলা হয় ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশনের ভিতরে কিন্তু আপনি আবার প্রোগ্রামিং এর কোড লিখে দিবেন না, ঠিক আছে? প্রোগ্রামিং এর কোড কিন্তু ডকুমেন্টেশনের ভিতরে থাকবে না। কিন্তু ডকুমেন্টেশনের ভিতরে কি থাকবে, যে এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে এই কাজটা হবে, ওই বাটনে ক্লিক করলে প্রিন্ট হবে, এই বাটনে ক্লিক করলে যোগ বিয়োগ, মানে আপনি যে প্রসেসটা সেটা লেখা থাকবে। কোড কিন্তু ডকুমেন্টেশনের ভিতরে লেখা থাকবে, ঠিক আছে? তাহলে আপনার সমস্ত কাজ ইউজারের কাছে এখন যাওয়ার জন্য রেডি, তাই না? আপনার ডকুমেন্টেশন সব লিখে ফেলছেন। এখন আসেন ইনস্টলেশন। আপনি প্রোগ্রামটা লিখলেন, ডকুমেন্টেশন সব বানাইলেন, তাহলে এটা তো ইনস্টল করতে হবে, ঠিক আছে? প্রোগ্রাম সমূহের সন্তোষজনক ঠিক আছে, প্রোগ্রাম সমূহের সন্তোষজনক পরীক্ষার পূর্ব পর্যন্ত এদেরকে ডেভেলপমেন্ট লাইব্রেরিতে রাখা হয়। পরীক্ষার সন্তোষজনক ফল লাভের পর প্রোগ্রাম সমূহকে প্রোডাকশন লাইব্রেরিতে লোড করা হয়, ঠিক আছে? অর্থাৎ এই যে আপনি এই স্টেপ পর্যন্ত যত কাজ করলেন, সেগুলা হচ্ছে আপনি ডেভেলপমেন্ট স্টেজে আপনি কাজগুলা করলেন। যখন সবকিছু ফুলফিল হয়ে যায়, সবকিছু একদম অ্যাকুরেট হয়ে যায়, বাগ ডিবাগ করার পরে, টেস্টিং করার পরে সবকিছু ঠিক থাকে, তখন সেটাকে কি বলা হয়? সেটাকে তখন আপনি কি বলে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিয়ে যাবেন, ঠিক আছে? ডেভেলপমেন্ট লাইভ পরীক্ষার সন্তোষ হলে এটাকে প্রোডাকশন লাইব্রেরিতে নিয়ে যাবেন, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল লাইব্রেরিতে নিয়ে যাবেন। ইন্ডাস্ট্রিয়াল লাইব্রেরি বলতে কিছু না, লাইব্রেরি শব্দটা থেকে কনফিউজ হয়ে যান না। আগে এটা ডেভেলপমেন্ট স্টেজে ছিল আমার এই সফটওয়্যারটা, এখন এটা প্রোডাকশন স্টেজ হয়ে গেছে। দ্যাট মিন্স আমি এটা এখন প্রোডাক্ট আকারে বিক্রি করে দিতে পারি, প্রোডাক্ট আকারে ব্যবহার করতে পারি, আমি প্রোডাক্ট আকারে কাউকে দিয়ে দিতে পারি এই অ্যাপ্লিকেশনটা। এটাকে বলা হয় প্রোডাকশন স্টেজ, ঠিক আছে? এই লাইব্রেরিকে ইনস্টলেশন বলা হয়। অনেক ক্ষেত্রে ইনস্টলেশন অনেক জটিল হতে পারে, তবে দলীয় ভাবে করলে এ পর্যায়ে ভালো ফল পাওয়া সম্ভব। এটা আপনার নিজের ভাষায় করে আপনি লিখে দেবেন, ঠিক আছে? এইভাবে বইয়ের মতো করে মুখস্থ করতে এমন কোনো কথা নেই। স্যার লাস্ট স্টেজ যেটা হচ্ছে, বলেন। স্যার যে ডকুমেন্টেশন এখানে আপনি বলেন কোড লেখা থাকবে না, আবার এখানে তো দেখতেছি কোডিং লেখা আছে, উপরে একটু উঠান স্যার। এই যে কোথায়? অ্যালগরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রামের কোডিং, ফ্লোচার্ট, প্রোগ্রাম কোডিং। আচ্ছা আচ্ছা, বুঝছি আপনার 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 কথা বুঝছি। ডকুমেন্টেশনে ধরেন আমি আপনার স্ক্রিনটা শেয়ার করে দিয়ে আবার একটু দিচ্ছি, না ওয়েট করুন, স্টপ শেয়ারিং। আমি আরেকটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। শেয়ার,
আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের কি পিডিএফ বা হচ্ছে কোনো সাজেশন দেওয়া আমি হবে? দিয়ে দিছি অলরেডি। আজকে 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 আমি এই 2টা ক্লাসের পিডিএফ একসাথে দিয়ে দিছি আপনাদের গ্রুপে। কিছুক্ষণ পরে হয়তো আপনাদের স্যার ওয়াইদুল স্যার দিয়ে দিবে, আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? এই আচ্ছা আমি ঠিক যেটা আছে। পড়াচ্ছি এটা দিয়ে দিছি। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। এখন এর আসেন, আগে আপনি বললেন ডকুমেন্টেশন। হ্যাঁ হ্যাঁ, বলেন। এর আগে যেটা এটার সাথে অ্যাটাচ করা আছে, ঠিক আছে? একটা পিডিএফ এর ভিতরে ক্লাস 1 ক্লাস 2 পেয়ে যাবেন। ওকে। বুঝতে পারছেন? ঠিক আছে। ডকুমেন্টেশন এখন আপনি কিভাবে রাইট করবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর। ধরেন একটা ছোট প্রোগ্রাম লিখলেন, সেটা ডকুমেন্টেশন একটা। আপনি যখন প্রোগ্রামটা একজনকে ডেলিভারি দিবেন, আপনি তো তাকে পুরো প্রোগ্রামটা ডেলিভারি দিয়ে দিতেছেন। এখন একটা সফটওয়্যার, ধরেন এই যে জুম বা গুগল মিট কিভাবে ব্যবহার করা হয়, এই যে আমরা কিভাবে শেয়ার করি, যে এখানে শেয়ার বাটনে ক্লিক করি, ক্লিক দিলে একটা উইন্ডো আসবে, উইন্ডোটা সিলেক্ট করে শেয়ার বাটনে ক্লিক করলে শেয়ার হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ডকুমেন্টেশন। এই যে গুগল মিটটা যে বানাইছে সেই কোডগুলা যদি আপনি লিখেন, ঠিক আছে? আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই। এটা আমার ধরেন একটা অ্যাপ্লিকেশন, আমি এটাতে কাজ করি। এটাতে প্রায় মনে করেন যে কত, যদি আপনাকে এখান থেকে দেখাই কতগুলো ফাইল থাকতে পারে, এভাবে দেখানো সম্ভব না, আমি এখান থেকে দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারেন। রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরেন মায়ার কথার কথা, একটা অ্যাপ্লিকেশনে যাই, প্রপার্টিতে যাই, দেখেন এটাতে প্রায় বলা হচ্ছে যে 16,103টা ফাইল আছে, 16,103টা পেজ আছে। যেরকম এরকম যদি ঢোকেন একটার ভিতরে যদি ঢোকেন, এরকম ঢোকেন 16,000, এইগুলা কি আপনি কোডের ডকুমেন্টেশনের ভিতরে ঢোকানো সম্ভব? আর ঢুকালেও কোনো ভদ্রলোককে যদি আপনি দেখান এই কোডগুলা, সে দেখে পাগল হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য বলা হয়, ওখানে লেখা আছে কোড। কোড মানে যে আপনার কমপ্লিট কোড দিতে হবে এরকম না। একটা আপনি ছোট্ট ব্যাখ্যা দিলেন যে এই কোডের কাজ হচ্ছে এই। ঠিক আছে? এইভাবে আপনি দিতে পারেন। ঠিক আছে? এখন ওই বইয়ের মধ্যে ওইভাবে লেখা আছে বিধায় যে আপনাদের পুরো কোড থাকবে তা না। এটা একটু নিজেই বুঝে নেবেন বিষয়টা কি। ঠিক আছে? তারপর আসেন রক্ষণাবেক্ষণ। ঠিক আছে? আমরা রক্ষণাবেক্ষণ স্টেজে চলে যাই। রক্ষণাবেক্ষণ হচ্ছে, এটা হচ্ছে সর্বশেষ ধাপ, লাস্ট স্টেজ। এখানে প্রোগ্রামে ছোট ছোট পরিবর্তন হতে পারে। আপনি একটা ভদ্রলোকের কাছে সফটওয়্যার বিক্রি করছেন, সেই সফটওয়্যারকে বলা হতে পারে যে আপনাকে, যে ভাই আমার এই জিনিসটা লাল রঙের জায়গায় নীল রং দিয়ে দাও। ঠিক আছে? এটা গোল আছে, এটাকে স্কোয়ার করে দাও। বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টস আসতে পারে, কিন্তু সেটা অনেক মেজর কিছু না, মানে পুরা কমপ্লিট আপনার সফটওয়্যারের লজিক চেঞ্জ হয়ে যাবে এরকম কিছু না, বাট কিছু ছোট ছোট পরিবর্তন আসতে পারে, ছোট কিছু সংযোজন আসতে পারে, বিয়োজন আসতে পারে, কিন্তু মেজরলি চেঞ্জ হয়ে যাবে এরকম কিছু না। এই যে জিনিসগুলা আফটার ডেলিভারি আপনি আবার তার রিকোয়েস্টে কোনো কাজ করতেছেন, বা আপনি আপডেট করতেছেন, সিকিউরিটি আপডেট করতেছেন, আপনি কালার চেঞ্জ করতেছেন, টেমপ্লেট চেঞ্জ করতেছেন, এই ধরনের ছোটখাটো পরিবর্তন সবসময় কিন্তু চলতেই থাকবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। এটা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রেই লাইফ টাইম জুড়ে চলতেই থাকে। ঠিক আছে? যে কোনো সফটওয়্যার যখন বাজারে আসে তার একটি ভার্সন আসে। ঠিক আছে? যেমন আমরা উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, 11 অমক তমক এই সেগুলো কি স্টেজ বাই স্টেজ কিন্তু আসতে থাকে ভার্সন। ঠিক আছে? প্রতিনিয়ত সফটওয়্যারগুলোর ভার্সন সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। সফটওয়্যারের নানাবিধ কারণে পরিবর্তন করতেই হয়। ঠিক আছে? এবং উন্নত সংস্করণের রূপ দিতে হয়। আধুনিকতার সাথে তাল মিলিয়ে উন্নত ভার্সন বের করা হয়। অনেক সময় এক সফটওয়্যার অন্য অপারেটিং সিস্টেমে কাজ নাও করতে পারে। অর্থাৎ যে কোনো ধরনের মডিফিকেশন, ঠিক আছে, তারপরে আপনার পরিমার্জন, এই যে জিনিসগুলা, এটার জন্য আপনাকে আবার এর রক্ষণাবেক্ষণের জন্য কিছু কাজ করতে হবে। এটা হচ্ছে প্রোগ্রামিং এর লাস্ট স্টেজ। সেক্ষেত্রে প্রোগ্রামার সফটওয়্যারটিকে পরবর্তীতে নতুন অপারেটিং সিস্টেমে কার জন্য উপযোগী তৈরি করা হয়। ঠিক আছে? এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, বাট আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি রক্ষণাবেক্ষণ। ঠিক আছে? মেইনটেনেন্স হচ্ছে, আপনি একটা সফটওয়্যার বিক্রি করলেন, সেই সফটওয়্যারটা আপনার একটা, তার সাথে কন্ট্রাক্ট থাকবে যে আমি তোমার 1 বছর তোমার সফটওয়্যারটা মেইনটেইন করে দেবো। ঠিক আছে? মেইনটেনেন্সের দায়িত্ব আমার 6 মাস 2 বছর, আপনার কন্ট্রাক্ট অনুযায়ী। ঠিক আছে? তারপর তারা যদি কোনো রিকোয়েস্ট করে, এই রিকোয়েস্ট আপনি সেটা ফুলফিল করবেন। মেজর রিকোয়েস্ট আসলে আপনি তাদের বলবেন যে ভাই এটা নতুন মডিউল করতে হবে, আমাকে নতুন করে পেমেন্ট করতে হবে, এরকম মানে সেটা আপনার উপর ডিপেন্ড করে, বাট এটা হচ্ছে একটা স্টেজ। ঠিক আছে? তাহলে চলেন একটু আবার একটু রিক্যাপ করি। রিক্যাপ বলতে ডিটেলসে না। তাহলে প্রোগ্রাম প্ল্যানিং এর স্টেজ সমূহ, প্রথমটা আমরা কি করছিলাম? প্রবলেম আইডেন্টিফাই করছিলাম, তারপর সিস্টেম অ্যানালাইসিস করছিলাম,
ইনপুট আউটপুট নির্ধারণ করছিলাম, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ডেভেলপ করছি, তারপরে প্রোগ্রামিং এর ভাষা নির্ধারণ করছিলাম, তারপরে আমরা প্রোগ্রাম লিখছিলাম। প্রোগ্রাম লেখার পরে আমরা কম্পাইল করছিলাম, কম্পাইল করার পরে যদি বাগ ডিবাগ থাকে, এরর দিছিল, সেটা আমরা ঠিক করছি। সবকিছু ঠিক করার পরে আমরা প্রোগ্রামটা ডেলিভারিতে যাওয়ার আগে আমরা কি করছিলাম, টেস্টিং এন্ড ডিবাগিং করছিলাম। ঠিক আছে, টেস্টিং ডিবাগিং করার পরে সমস্ত প্রবলেম সলভ হওয়ার পরে আমরা সেটাকে ডকুমেন্টেশন করছি। ডকুমেন্টেশন করার পরে সেটা আমরা ইনস্টলেশন করছি। ইনস্টলেশন কাকে বলা হয়? ইনস্টলেশন হচ্ছে যে আমরা যখন ডিউরিং দ্য ডেভেলপমেন্ট পিরিয়ড, এটাকে বলা হয় ডেভেলপমেন্ট স্টেজ, যখন এটা সমস্ত কিছু শেষ হয়ে যাবে, রেডি ফর কি বলে সেল, তখন এটাকে কিসে নিয়ে যাওয়া হয়? প্রোডাকশন লেভেলে নিয়ে যাওয়া হয়। এই যে ডেভেলপমেন্ট স্টেজ থেকে প্রোডাকশন স্টেজে নিয়ে যাওয়ার যে প্রসেসটা, সেটাকে বলা হয় ইনস্টলেশন। ঠিক আছে, এন্ড লাস্ট স্টেজ ইজ মেইনটেনেন্স। জি বলেন। স্যার আমরা তো সফটওয়্যার শিখতেছি, আচ্ছা ওই যেটা ওয়েবসাইট যারা তৈরি করে বা ওয়েবসাইট তৈরি করে, এটা কি সফটওয়্যারের ভিতরে পড়ে? ওয়ান কাইন্ডস অফ সফটওয়্যার বলবো এটা? অবশ্যই অবশ্যই সফটওয়্যার আনতে পারবে। এই যে ধরেন এই যে আমি এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এটাও একটা সফটওয়্যার, 100% সফটওয়্যার। ওয়েব অ্যাপ্লিকেশন কি সফটওয়্যার না? ওটাতে আপনি ধরেন আপনার বাংলায় 50%, ইংলিশের 60%, বিজ্ঞানে 70%, হ্যাঁ, অঙ্কে 65%। এই যে আপনি যে মার্কগুলা দিতেছেন অনলাইনে, এখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইনপুট দিতেছেন, দেওয়ার পর আপনার মার্কশিট জেনারেল হইতেছে, আপনি ফেল করছেন না পাস করছেন, আপনার রোল কত, আপনার সাবজেক্ট কি, আপনি সব কিছু যে করতেছেন, তাহলে এটা কি সফটওয়্যার না? আপনি ফেসবুকে ছবি আপলোড করতেছেন, কমেন্ট করতেছেন, পোস্ট করতেছেন, ডিলিট করতেছেন, ঠিক আছে, লাইক দিতেছেন, শেয়ার দিতেছেন, এগুলা কি ওয়েব বেসড না? কিন্তু এটা সফটওয়্যার না, 100% সফটওয়্যার। ঠিক আছে, কিন্তু একটা এটা আবার বিষয় আছে, একটা আছে ওয়েবসাইট অনলি স্ট্যাটিক সাইট। ঠিক আছে, এটাকে আপনি সফটওয়্যার বলতে পারেন না, এটাকে ওয়েবসাইট বলতে হবে। এই জন্য সফটওয়্যারকে নরমালি যেটাকে বলে ওয়েব বেসড সফটওয়্যার। এখন এটাকে কি বলা হয়? আপনি বিভিন্ন জায়গায় শুনে থাকবেন যে এটাকে ডাইরেক্ট সফটওয়্যার বলে না, বলে কি ওয়েব বেসড সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অফকোর্স ইট ইজ সফটওয়্যার, বাট এটার একটা নতুন নাম দিয়েছে বা নাম দেওয়া হয়, এটাকে বলা হয় ওয়েব বেসড সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অফকোর্স ইট ইজ সফটওয়্যার। এটা যদিও আপনার পাইথনের ভিতরে সির একটা এক্সাম্পল দেয়া আছে, যদিও সাবজেক্ট আপনার পাইথন, বাট সির একটা এক্সাম্পল দেওয়া আছে, বেশ কিছু আপনাদের কমন আছে, দেখে নিন। আমি জাস্ট কি ধরনের কোশ্চেন আসতে পারে, কিভাবে আসতে পারে, এরকম একটা এক্সাম্পল দিয়ে রাখছি। স্যাম্পল আমি খুঁজে পাই নাই, এটা পাইছি, এটা দিয়ে রাখছি। ঠিক আছে, এখানে দেখেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, আমরা পাইথনে পড়ছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়। 2 আর 3 আপনাদের জন্য প্রযোজ্য না, মানে এই ধরনের কোশ্চেন থাকে, এটা জাস্ট আমি বোঝানোর জন্য দিছি। 4 নাম্বার দেখেন কম্পাইলার কাকে বলে বা কম্পাইলারের কাজ কি, আমরা পড়ছি। ফ্লোচার্ট বলতে কি বোঝায়, ফ্লোচার্টের কাজ কি পড়ছি। ঠিক আছে, অ্যালগরিদম কি 8 নাম্বার দেখেন, আমরা পড়ছি। ঠিক আছে, কয়েকটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের নাম লেখো, পড়ছি আমরা 9 নাম্বার। ঠিক আছে, তারপর 12-13 পড়ি নাই। আবার সংক্ষিপ্ত প্রশ্নে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কি পড়ছি, হাই লেভেল লো লেভেল অ্যালগরিদম দেখেন, এগুলো বেশিরভাগই কিন্তু আমরা পড়ছি। ঠিক আছে, এখানে জাস্ট একটা এক্সাম্পল দিছি যে এই ধরনের সংক্ষিপ্ত কোশ্চেন, অতি সংক্ষিপ্ত কোশ্চেন, তারপরে রচনামূলক কোশ্চেন এরকম আসতে পারে। ঠিক আছে, এখন আসুন চ্যাপ্টার 2। ক্লাস 2 তে আমরা চ্যাপ্টার 1 কমপ্লিট করে ফেলছি, চ্যাপ্টার 2 আমরা আজকে কমপ্লিট করে ফেলার চেষ্টা করব, খুব একটা বড় না। ঠিক আছে, এতক্ষণ আমরা আগের ক্লাসে পড়ছি কি, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা পড়বো, এতদিন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এত সময় আমরা কি বললাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন বেসিক্স, কিভাবে প্রোগ্রাম লিখতে হয়, কিভাবে কি, তখন কিন্তু ডিরেক্টলি আমাকে বলা হয় নাই তুমি সি তে করতেছো না তুমি পাইথনে করতেছো, মানে জাস্ট ফার্স্ট চ্যাপ্টারটা ছিল বেসিক চ্যাপ্টার। মানে নাও অন, এখন থেকে আমরা যা পড়বো ডেডিকেটেডলি ফর কি, পাইথন। ঠিক আছে, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে একটা সামারি অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য একই প্রশ্নের উত্তর। এখন হচ্ছে ডেডিকেটেডলি পাইথনে চলে আসতেছি চ্যাপ্টার 2। যদি যাই, এই দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের বোর্ড সিলেবাস, 1 নম্বর চ্যাপ্টার শেষ, এখন আসবে চ্যাপ্টার 2, এই হোয়াট ইজ পাইথন। ঠিক আছে, ফিচার অফ পাইথন ইত্যাদি ইত্যাদি। তাহলে পাইথন প্রোগ্রামিং কি, পাইথনের জন্য সময়ের সাথে সাথে অনেক ধরনের ভাষা, অনেক ধরনের
ভাষাই প্রকাশ পেয়েছিল, এটা লাইন দরকার নাই। সব ভাষায় অতটা জনপ্রিয়তা লাভ করতে পারেনি। অর্থাৎ কম্পিউটার আবিষ্কার হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সময়ের সাথে সাথে অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রকাশ পাইছে, যেমন সি, সি প্লাস প্লাস, সি হ্যাশ, জাভা, এরকম অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, সব কটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু মানুষ ব্যবহার করছে তা না, মানুষ যে ব্যবহার করে তাও না, এগুলো সব কটা জনপ্রিয় হয় নাই। গুটি কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেশি জনপ্রিয় হয়েছে, যেটা হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, ঠিক আছে, মোবাইলের জন্য কি বলে, অ্যান্ড্রয়েডের জন্য কি জানি ওটা বলে, কটলিন পটলিন আর কি কি জানি আছে এরকম, এগুলা, এবং পাইথন। ঠিক আছে, এই কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু জনপ্রিয়, মানুষ ব্যবহার করে। এছাড়াও কিন্তু আরো 20-50টা 100টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। ঠিক আছে, গুটি কয়েকটা প্রোগ্রামিং ভাষার জনপ্রিয়তা লাভ করতে পারছে কেন, তার মধ্যে একটি হচ্ছে পাইথন। যে কটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জনপ্রিয়তা লাভ করছে তার মধ্যে একটা হচ্ছে পাইথন। পাইথন হলো মূলত একটি, এখান থেকে মূলত আপনার অ্যান্সার, ঠিক আছে, এটা এখান থেকে মূলত অ্যান্সার। পাইথন কি? পাইথন হলো মূলত একটি শক্তিশালী হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি? পাইথন হলো মূলত একটি শক্তিশালী হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা 1991 সালে গিডো ভ্যান রসম নামে এক ভদ্রলোক পাইথন প্রোগ্রামিং প্রকাশ করেছিলেন প্রথম 1991-এ। ঠিক আছে, পাইথন প্রোগ্রামিং কি বুঝা গেলাম, একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে পাইথনের ক্যারেক্টারিস্টিক্স কি, পাইথনের বৈশিষ্ট্য সমূহ আসলে কি? পাইথনের বৈশিষ্ট্য সমূহ এটা ভালো করে পড়বেন। এটি হলো মূলত একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটু আগে বললাম পাইথন কি, হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এর লাইব্রেরি হচ্ছে অনেক সমৃদ্ধ। এখন বলেন লাইব্রেরি কি? একটা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ধরেন 1 আর 2 আমার যোগ করতে হবে, তাহলে 1 + 2 = 3, এই যে যোগ করলাম। পাইথনে সাম নামে একটা ফাংশন আছে, ঠিক আছে, এই সাম ফাংশন দিয়ে আপনি যোগ করতে পারেন, প্রিন্ট ফাংশন দিয়ে আপনি প্রিন্ট করতে পারেন, বিভিন্ন ধরনের ম্যাথ ফাংশন দিয়ে আপনি বিভিন্ন ধরনের ম্যাথের পাইয়ের কাজ করতে পারেন। ধরেন আপনি যদি পাই লেখেন, পিআই দিয়ে একটা মান দেন, সেটা দিয়ে যেমন আপনি 3.1415 এটা দিয়ে যেমন আপনি ম্যাথ করতে পারবেন। আবার ডিফল্ট একটা ফাংশনই আছে পাইথনের, পাই ফাংশন, ঠিক আছে, সেই পাই ফাংশন ব্যবহার করে আপনি পাইয়ের কাজ করতে পারেন। অনেক কাজ, অনেক কাজ পাইথনে আমার আপনার জন্য ওরা অলরেডি তৈরি করে রাখছে আর কি। আমাদের কাজ হচ্ছে খালি ওটারে ব্যবহার করা। আমার ওই প্রোগ্রামটা লেখার দরকার নেই, ঠিক আছে, এভারেজ বের করার প্রোগ্রামটা আমার লেখা দরকার নাই। আপনি 1, 2, 3, 4 এভাবে 1 থেকে 1000 পর্যন্ত কমা, আপনাকে যদি বলা হয় যে তুমি এটার এভারেজ বের করো, তাহলে কি আপনি 1 + 2 + 3 + 4 এভাবে 100 পর্যন্ত লিখে 100টা ভাগ দিবেন? এই কষ্ট করবেন? কোনো দরকার নাই। পাইথনে আমার আপনার জন্য তৈরি করে রাখছে এবিজি নামে একটা কমান্ড আছে, এভারেজ নামে একটা কমান্ড। এভারেজ দিয়ে আপনি ওই 1, 2, 3, 4 লেখাটা যদি ওটার ভিতরে বসাই দেন, ও আপনাকে এভারেজ বের করে দেবে। এই যে আমার আর আপনার জন্য পাইথন যে বহু কিছু করে রাখছে বাই ডিফল্ট, সেগুলোকে বলা হয় লাইব্রেরি। আর পাইথনের লাইব্রেরি হচ্ছে অনেক সমৃদ্ধ, অনেক কিছু করা আছে, এই জন্য পাইথনটা এত জনপ্রিয়। ঠিক আছে, অনেক কাজ পাইথনে বাই ডিফল্ট করা আছে, আপনার কাজ হচ্ছে খালি কোনটার কি কাজ, ব্যবহার কিভাবে করতে হয় এটা জানা। ঠিক আছে, প্রোগ্রামিং অনেক ক্ষেত্রে আপনাকে করা লাগে না, এই জন্য পাইথনে লেস প্রোগ্রামিং বলা হয়। পাইথনে কিন্তু খুব কম সংখ্যক প্রোগ্রাম লিখে বেশি সংখ্যক কাজ করা যায়। এটা হচ্ছে পাইথনের একটা বৈশিষ্ট্য। এটি হলো সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স। 2 নম্বর লাইনে দেখেন, পাইথন হচ্ছে সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স। পাইথন আপনাকে কিনতে হয় না, এটা ওপেন সোর্স। এর আরেকটি বড় সুবিধা হচ্ছে এটি বহনযোগ্য। বহনযোগ্য বলতে এরকম বহনযোগ্য বলতে আপনি ফিজিক্যালি ইট না, বালু না, সিমেন্ট না যে আপনি মাথায় নিয়ে যাবেন, এরকম বুঝায় নাই। বহনযোগ্য বলছে এটা হচ্ছে যে কোনো কম্পিউটার আপনি ব্যবহার করতে পারেন। পাইথন উইন্ডোজেও সাপোর্ট করে, লিনাক্সেও সাপোর্ট করে, ম্যাকেও সাপোর্ট করে। ঠিক আছে, এইটার কারণে বহনযোগ্য বলছে। এটা আবার এমন মনে করেন না যে এটা আবার ওজন আছে, ব্যাগে ভরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, যে কোনো অপারেটিং সিস্টেমে আপনি এটাকে রান করতে পারবেন, নির্দিষ্ট কোনো অপারেটিং সিস্টেমে রান করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, এটা যে অমুক অপারেটিং সিস্টেমে চলবে, অন্য অপারেটিং সিস্টেমে চলবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, এটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম একটা অপারেটিং সিস্টেম। তাহলে এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পাইথন হাই লেভেল এবং ইন্টারপ্রেটেড ভাষা। পাইথনের রয়েছে বিশাল কার্যকর এবং স্ট্যান্ডার্ড লাইব্রেরি, একটু আগে আমরা বললাম। পরেরটা হচ্ছে পাইথনের কোড অন্যান্য ভাষার তুলনায় অনেক ছোট এবং সংক্ষিপ্ত হয়।
পাইথনের কোড অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেক ছোট এবং সংক্ষিপ্ত হয়, কারণ পাইথনে অনেক বাই ডিফল্ট প্রোগ্রামিং কি বলে লাইব্রেরি করা আছে, সেই লাইব্রেরি কল করে আমরা অনেক বড় বড় কাজ এক লাইনে শেষ করে ফেলতে পারি। এই জন্য পাইথনের কাজগুলো ছোট হয়। প্রশ্ন আসতে পারে পাইথনের কোড অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় কেন ছোট হয়? যদি আপনি বলবেন যে সুবিশাল লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির ফাংশনগুলো আমরা ব্যবহার করে বড় বড় প্রোগ্রামকে ছোট এক দুই লাইনে করে ফেলতে পারি, ঠিক আছে? এই জন্য পাইথনের এই ছোট। এতে রয়েছে অনলাইন কমিউনিটি, পাইথনের রয়েছে শক্তিশালী অনলাইন কমিউনিটি। অনলাইন কমিউনিটি জিনিসটা আবার কি? অনলাইন কমিউনিটি হচ্ছে যারা পাইথন নিয়ে কাজ করে, গুগল আপনি একটা পাইথনের প্রোগ্রামের প্রবলেম সলভ নিয়ে আপনি গুগলে একটু সার্চ করে দেখেন, হাজার হাজার অ্যান্সার পাবেন। হাজার হাজার অ্যান্সার কে দিয়ে রাখছে? অনলাইনে অনেক কমিউনিটি আছে, পাইথন কমিউনিটি, যারা পাইথন ডেভেলপার, এরা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমে পড়ে, সেই প্রবলেমের এইগুলা তারা পোস্ট করে একটা কমিউনিটিতে, সেই কমিউনিটি থেকে আবার যারা এই প্রবলেমগুলো সলভ করে তারা অ্যান্সার দিয়ে দেয়, ঠিক আছে? এই ধরনের কমিউনিটিতে পাইথনের কমিউনিটি অনেক বেশি, অনেক লোক পাইথনের কমিউনিটিতে আছে। আপনি কাজ করতে গিয়ে একটা সমস্যায় পড়ছেন, সেই সমস্যাটার সমাধান আপনার কাছে নাই, আপনি পারেন না, আপনি খালি জাস্ট কমিউনিটিতে ওটা ছেড়ে দিবেন, দেখবেন কেউ না কেউ আপনার ওই অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই ধরনের কমিউনিটি হচ্ছে বিশাল পাইথনের জন্য, এই জন্য বলছে রয়েছে শক্তিশালী অনলাইন কমিউনিটি। এছাড়াও রয়েছে চমৎকার ওয়েব ফ্রেমওয়ার্ক। এক ভদ্রলোক একটু আগে বললেন যে পাইথন দিয়ে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনার তো শিখতেছে প্রোগ্রামিং, তাহলে এটা ওয়েবসাইট কি পাইথন প্রোগ্রামিং? অফকোর্স পাইথন প্রোগ্রামিং, অফকোর্স অন্য প্রোগ্রামিং। এই যে দেখেন নিচে লেখা আছে পাইথনে রয়েছে চমৎকার ওয়েব ফ্রেমওয়ার্ক, জ্যাঙ্গো, ফ্লাস্ক, এগুলো হচ্ছে পাইথনের ফ্রেমওয়ার্ক। এই জ্যাঙ্গো ব্যবহার করে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন, এই ফ্লাস্ক ব্যবহার করে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন, ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, সবই বানাতে পারবেন, ঠিক আছে? বাট পাইথন আসলে ওয়েবসাইট ডেভেলপের জন্য পাইথন খুব একটা সুইটেবল না, বানাতে পারবেন আপনি, সুইটেবল না আর কি। এখন আসেন পাইথন জনপ্রিয়তার কারণ কি? পাইথন জনপ্রিয়তার কারণ হচ্ছে যে একই জিনিস, বৈশিষ্ট্য যে কারণগুলো বললাম, এই বৈশিষ্ট্যগুলোর কারণেই পাইথনের জনপ্রিয়তার কারণ, ঠিক আছে? ওই একই জিনিস, দেখেন কোড সহজে পড়া যায়, তুলনামূলক ছোট, ঠিক আছে? লাইব্রেরি, কমিউনিটি, ফ্লাস্ক, জ্যাঙ্গো, এগুলো। পাইথন কেন শিখবো? পাইথন এই কারণে শিখবো যে টেকনোলজি প্রতিষ্ঠানগুলোতে পাইথন ডেভেলপারের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটির তালিকায় হচ্ছে পাইথন, হলো 1 নাম্বার। এর জন্য পাইথন শিখবো। এই পাইথন দিয়ে যে আমরা যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই টিআই বলতেছি, যত এআই আছে যা আছে 99%ই পাইথন দ্বারা ডেভেলপড, ঠিক আছে? 99% না, হয়তো হচ্ছে আর বা অন্যান্য কিছু হতে পারে, বাট বেশিরভাগই হচ্ছে পাইথন দ্বারা ডেভেলপড। পাইথনের সুবিধাগুলো কি কি? ওই যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, সেই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে পাইথনের সুবিধা, ঠিক আছে? আমি এটা সময় নষ্ট না করি, 7 মিনিট আছে, এটা পড়লে পাইথনের সুবিধাগুলো পাই যাবেন। একই জিনিস ঘুরে ফিরে খালি ভাষাটা চেঞ্জ করে দিচ্ছে। পাইথন কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোথায় কোথায় পাইথন ব্যবহার হয়, ঠিক আছে? হোয়াট আর দ্য এরিয়াস, ঠিক আছে? আমরা পাইথন ইউজ করি ডেটা অ্যানালাইসিস এন্ড ভিজুয়ালাইজেশন। ধরেন আপনার 50 লক্ষ ডাটার একটা ডাটা সেট আছে, একটা ডাটাবেজ আছে, সেই ডাটাকে আপনি কেমনে অ্যানালাইসিস করবেন? 50 লক্ষ বলতে 50,000 না, কিন্তু আর কোটি 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 আছে। ধরেন আপনার কেমনে বোঝাই, ধরেন চীনের জনসংখ্যা, চীনের জনসংখ্যার একটা সফটওয়্যার নেবেন, এই সফটওয়্যারে কত পার্সেন্ট মুসলিম, কত পার্সেন্ট হিন্দু, কত পার্সেন্ট খাটো, কত পার্সেন্ট লম্বা, কথার কথা, কত পার্সেন্ট তারপরে কি আছে বেইজিং এ থাকে, কত পার্সেন্ট নিয়ে থাকে, এই ধরনের বিভিন্ন অ্যানালাইসিস করা লাগতে পারেন আপনার। আপনি যখন আদমশুমারি করেন তখন আপনি তো সমস্ত তথ্য নেন, ঠিক আছে? আপনার ডেট অফ বার্থ, এই সেই সব কিছু নেন, আমার তো তথ্য নিয়ে যায়, হ্যাঁ? ধরেন আমি হাইট নিলাম, উচ্চতা নিলাম, মেল নিলাম, ফিমেল নিলাম, যত ধরনের কম্বিনেশন আছে নিলাম। চীনের জনসংখ্যা কত? প্রায় 200 কোটি বা 200 কোটির উপরে না, কত জানো? তাহলে এই যে বিশাল সংখ্যক ডাটা, এই বিশাল সংখ্যক ডাটাকে যদি আপনি অন্য যে কোনো সফটওয়্যার দিয়ে যদি আপনি অ্যানালাইসিস করতে চান, আপনি যদি ভিজুয়ালাইজেশন করতে চান, গ্রাফ, চার্ট এগুলো বানাইতে চান, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খবর হয়ে যাবে, ঠিক আছে? বাট পাইথন সাচ এ ল্যাঙ্গুয়েজ হু ক্যান ডু কমপ্লেক্স ওয়ার্ক ইন আ সুইটেবল ম্যানার, ঠিক আছে? এটা খুবই ইজিলি, খুব সহজেই পাইথন ডেটা অ্যানালাইসিস এবং ভিজুয়ালাইজেশন করতে পারে লার্জ স্কেলের ডাটাগুলো, ঠিক আছে? ইন্টারনেট থেকে ডেটা কালেকশন বা স্ক্র্যাপিং এ, ঠিক আছে? এখন আসেন ইন্টারনেট থেকে ডেটা কালেকশন বা স্ক্র্যাপিং কি। ধরেন আপনি ওয়েবসাইট, আপনি একটা ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাবেন, ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার, ঠিক আছে? এবার ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারে
আপনি যখন বানাবেন, আপনি সফটওয়্যারটা বেচবেন ফার্মেসি আলাদের কাছে, তাহলে কত রকমের ওষুধ আপনার কাছে থাকতে পারে, কত রকমের জেনেরিক আপনার কাছে থাকতে পারে, ওষুধের গ্রুপ আপনার কাছে থাকতে পারে, সেটা যদি আপনি সফটওয়্যারে না দিয়ে দেন, আপনি যদি ফার্মেসি আলারে বলেন যে ভাই তোমার সফটওয়্যার, তোমার নাপা এক্সট্রা, তোমার অ্যান্টিবায়োটিক যা আছে তোমার নিজের এন্ট্রি দিয়ে নিতে হবে, কোন ফার্মেসি আলা কি আপনার সফটওয়্যার ব্যবহার করবে? আপনার কি মনে হয়? বাংলাদেশে প্রায় 23,000 আছে, মেডিসিন আছে, ইন্ডিভিজুয়াল মেডিসিন আছে ব্র্যান্ডের। হ্যাঁ, মেডিসিন ব্র্যান্ড আছে 23,000 বাংলাদেশে প্রায়, যেমন নাপা প্লাস, নাপা এক্সট্রা, এরকম। পুরো ফার্মেসি এলা কি সেগুলো একটা একটা করে বসে এন্ট্রি দিয়ে আপনার সফটওয়্যার ব্যবহার করার জন্য ফার্মেসি কি ঠেকা পড়ছে? তাহলে আপনি যখন সফটওয়্যারটা বানাবেন, তাহলে আপনার কি এই যে ওষুধের ডাটাবেসটা আপনার সফটওয়্যারের ভিতরে দিয়ে দিতে হবে। ওষুধের প্রাথমিক প্রাইস চেঞ্জ হতে পারে, আপনি একটা কালেকশন করলেন সেটা চেঞ্জ হতে পারে, প্রাইসটা আপনার প্রাথমিকভাবে দিয়ে দিতে হবে। ওষুধের গ্রুপগুলো আপনি প্রাথমিকভাবে দিয়ে দিতে হবে। এখন আপনি এজ এ সফটওয়্যার ডেভেলপার, ঠিক আছে, আপনি কি এই 23,000 ওষুধকে আপনি একটা একটা করে আপনি টাইপ করবেন? বলা হচ্ছে পাইথন এমন একটা সফটওয়্যার যে হচ্ছে যে কোনো ওয়েবসাইট থেকে তথ্য স্ক্র্যাপ করে আনতে পারে। ধরেন আমি গ্রুপে যাই, ঠিক আছে, এটা একটা ধরেন medex.com.bd একটা ওষুধের একটা ওয়েবসাইট। এখানে দেখেন যত ধরনের গ্রুপ আছে সেই গ্রুপ ওয়াইজ কিন্তু ওষুধ এখানে দেওয়া আছে, ঠিক আছে, সব গ্রুপ ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে ওষুধের গ্রুপ, অ্যাডাপেল, এটা কি অ্যাডাপেলেন, এগুলো ওষুধের গ্রুপ, এক একটা এরকম যত গ্রুপ আছে দেওয়া আছে 81 পেজ পর্যন্ত। পাইথন কি করবে, পাইথনের আপনি যদি এই লিঙ্কটা দিয়ে দেন, ওরা বলেন যে এটার ভিতরে যে কয়টা পেজিনেশন আছে, যে কয়টা আছে 81টা, সেই 81টার ভিতরে তুমি ঢুকবা, একটা একটা করে লুপ চালাবা। ওই যে লুপ আমরা পড়ছিলাম, ফর লুপ, ঠিক আছে। তুমি প্রথম পেজে ঢুকবা, প্রথম পেজে ঢুকে তুমি যে কয়টা গ্রুপ পাইছো সেই কয়টাকে তুমি তোমার মেমোরিতে নিবা, নিয়ে দ্বিতীয় পেজে ঢুকবা, দ্বিতীয় পেজে আছে যে কয়টা মেমোরিতে নিবা, এভাবে 81 পর্যন্ত ঘুরবা। ঘুরা তুমি সেটাকে মেমোরিতে, তোমার তো 81 পর্যন্ত আছে, তুমি এখন এটাকে একটা ডাটা সেট বানাবা, ডাটা সেট বানায় এক্সেলে বা সিএসভি তে বা যে কোনো ভাবেই হোক তুমি আমাকে আউটপুট দিবা। পাইথন খুব দ্রুত আপনাকে এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিয়ে দেবেন, সেই লিঙ্ক পাইথন স্ক্র্যাপিং করবে, পরে ও আপনি প্রোগ্রামিং করে দেবেন, ও নিজের মতো করে ঢুকে সব কটা ডাটা সেট নিয়ে নেবে। তার মানে কি 81 কেন, 81টার ভিতরে যদি আরো 30টা করে পার পেজে থাকে, যত গ্রুপ আছে আপনি একবারে পেয়ে গেলেন। 24,000, 25,000, 50,000 ওষুধ যাই থাকুক না কেন, আপনি ওর লুপের ভিতরে ঘুরবে, একটা করে কপি করবে, করে মেমোরিতে রাখবে, রাইখা একটা নির্দিষ্ট সময়ে সে 24,000 ওষুধ, 23,000 ওষুধ, 20,000, 5,000, 3,000 যাই থাকুক, সে আপনার জন্য রেডি করে দেবে। যখন আপনি সফটওয়্যারটা বানাবেন, তখন আপনি সফটওয়্যারে একটা ফিচার রাখবেন, ওই যে এক্সেলটা আপনি পাইছেন, আপনি যে ডাটাবেসটা বানাইছেন সেই ডাটাবেসের মতো করে এক্সেলের কলাম টলাম একটু রেডি করে আপলোড করে দেবেন। আপনার ডাটাবেসে 24,000 ডাটা 1 সেকেন্ডের মধ্যে বা 5 সেকেন্ডের মধ্যে আপনার ডাটাবেসে 24,000 ডাটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে। এই 24,000 ডাটা যদি আপনার এন্ট্রি করা লাগতো, কতগুলো কলাম থাকে একটা ডাটার মধ্যে, 8টা 10টা করে কলাম থাকে, তাহলে কত মিনিট আপনার লাগতো, আপনার চিন্তা করে দেখেন। তো পাইথন এই কাজগুলা, আমি কিন্তু রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে। এই যে এরকম করে, মানে এটা যে ওষুধের নামই নিতে হবে নট নেসেসারি, আপনি নিউজ পেপার থেকে কোনো তথ্য নিতে পারেন, আপনি বলে দিতে পারবেন যে বর্তমানে যে ছিনতাই হচ্ছে, ঠিক আছে, তুমি প্রথম আলোতে ঢুকে সমস্ত লিঙ্ক গুলা তুমি সার্চ করবা, এত ডেট থেকে এত ডেটের মধ্যে যে যে জায়গায় তুমি ছিনতাই পেয়েছো সেই জায়গার নিউজ লিঙ্কটা তুমি আমার জন্য নিয়ে আসবা, ঠিক আছে। তাহলে ওই পাইথন প্রথম আলোতে ঢুকে ও একের পর এক লিঙ্ক সার্চ করতে থাকবে, যেখানে যেখানে ছিনতাই কিওয়ার্ডটা পাইছে সেইটার লিঙ্কটা কপি করে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। এটা জাস্ট একটা এক্সাম্পল। এরকম আপনি জটিল বহুত কিছু আপনি ওয়েবসাইট থেকে ডাটা কি করতে পারবেন, স্ক্র্যাপ করতে পারবেন। এটাই বলছি। সরি, এই একটা ছোট্ট একটা টপিক বুঝতে গিয়ে বহুত সময় লাগছে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। অটোমেশনের কাজ পাইথন দিয়ে, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, যে আমরা এআই টেআই, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেশন হচ্ছে রোবট আমাদের বিভিন্ন কাজ করে দেয়, ঠিক আছে। এখান থেকে ওষুধটা নিয়ে আসলে, ওষুধটা প্যাকেটের ভিতরে ঢুকলো, প্যাকেটটা অটোমেটিক আবার সিল হয়ে আবার একটা কনভেয়ারের মাধ্যমে নির্দিষ্ট একটা জায়গায় গেল, প্যাকেজিং হয়ে ট্রাকে পর্যন্ত উঠাই দিল। এই যে প্রসেসগুলো এভরিথিং, বেশিরভাগ মেডিসিন ফ্যাক্টরিতে কিন্তু হাতে টাচে কোনো কাজ হয় না, বা অটো। কারণ মেডিসিন গুলা হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ, এখানে যদি মানুষের অত অ্যাক্সেস থাকতো তাহলে জীবাণু বা এই ধরনের ছড়ায় পড়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। এই জন্য মেডিসিন ফ্যাক্টরি গুলোতে ম্যাক্সিমামই অটোমেশন হয়।
এই যে অটোমেশনের যে প্রোগ্রামিং গুলো সেগুলো ম্যাক্সিমামই পাইথন দিয়ে করা হয়। ঠিক আছে, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং, ঠিক আছে, এটা পাইথনে ব্যবহৃত হয়। গেম ডেভেলপমেন্ট ম্যাক্সিমাম গেমগুলো পাইথন দ্বারা ডেভেলপ করা হয় বর্তমান যুগের গেমগুলো বিশেষ করে। মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি একটু আগে বললাম যে মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কি হয়, পাইথন ব্যবহার হয়। আর দুইটা টপিকস আছে, একটা টপিকস আছে, এটা শেষ করে দেই, একটু সময় লাগুক আপনাদের। আছেন তো আপনারা নাকি? আল্লাহ জানে। হ্যাঁ আছেন। আচ্ছা, একটা টপিকস আইডেন্টিফায়ার কি? আইডেন্টিফায়ার হচ্ছে আপনার আর আমার নাম, ঠিক আছে, আমি যদি এই করিম বলে ডাক দিই তাহলে করিম কি করবে, আমার দিকে তাকাবে, ঠিক আছে। ওই ভদ্রলোকের আমি কিভাবে চিনবো, তার নাম দিয়ে। তাহলে পাইথনেও এরকম বেশ কিছু আইডেন্টিফায়ার আছে, ঠিক আছে, একটু পরে এক্সাম্পল দিয়ে পরে বুঝতে। পাইথন আইডেন্টিফায়ার হচ্ছে একটি নাম যা ভেরিয়েবল, ফাংশন, ক্লাস, মডিউল এবং অন্যান্য অবজেক্ট গুলোকে আইডেন্টিফাই বা চেনার জন্য ব্যবহার করা হয়। ধরুন আমি একটা প্রোগ্রাম লিখবো, সেই প্রোগ্রামের জন্য আমি আর একটা ফাংশন লিখবো, সেই ফাংশনের তো আমার একটা নাম দিতে হবে। এরকম একটা প্রোগ্রামে আমার 1000 ফাংশন থাকতে পারে। যেমন যোগ বিয়োগ করার জন্য একটা ফাংশন থাকতে পারে, বিয়োগ করার জন্য একটা ফাংশন থাকতে পারে, গুণ ভাগ এগুলোর জন্য আলাদা আলাদা ফাংশন থাকতে পারে। তাহলে আমার প্রোগ্রামে ধরুন আমি একটা ক্যালকুলেটর বানানোর প্রোগ্রাম লিখবো, হ্যাঁ, ক্যালকুলেটর বানানোর প্রোগ্রাম যদি লিখি তাহলে সেখানে আমার যোগের ফাংশন, বিয়োগের ফাংশন, গুণের ফাংশন, ভাগের ফাংশন, মডের ফাংশন, সাইন, টেন, কস, টেন, কট, সেক, কোসেক যা আছে সবকটার ফাংশন আলাদা আলাদা থাকতে হবে। এই যে আলাদা আলাদা ফাংশন লিখলাম, সবকটা ফাংশন মিলিয়েই তো আমার একটা প্রোগ্রাম। যদি আমার যোগ করার প্রয়োজন হয় তাহলে আমি কোন ফাংশনটারে ডাক দেবো? আমার তো যে কোনো একটা ফাংশন তো আমি লিখে রাখছি, কিন্তু ফাংশনের যদি নাম না থাকে তাহলে আমি কোন ফাংশনকে বলবো যে এটা যোগ করার ফাংশন, বিয়োগ করার ফাংশন। তো পাইথনে এরকম ভেরিয়েবল বলি, ফাংশন বলি, ক্লাস বলি, মডিউল বলি, এগুলাকে কল করার জন্য, তাদের আইডেন্টিফাই করার জন্য, তাদের চেনার জন্য আমরা একটা নাম দিয়ে থাকি। সেই নামকেই বলা হয় আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার মানে কি, যার মাধ্যমে আমি আইডেন্টিফাই করি, ঠিক আছে। পাইথনে আইডেন্টিফায়ার ঘোষণা করতে গেলে, মানে আইডেন্টিফায়ার লিখতে গেলে কিছু রুলস ফলো করতে হয়, সেই রুলস গুলো আমরা নিচে দেখবো। তার মানে কি আইডেন্টিফায়ার কি? আইডেন্টিফায়ার হচ্ছে নাম, ঠিক আছে, যে নামে আমরা তাকে চিনি সেটা হচ্ছে আইডেন্টিফায়ার। ওই ফাংশন গুলা ক্লাস হতে পারে, ফাংশন হতে পারে, ভেরিয়েবল হতে পারে ইত্যাদি। তাহলে আইডেন্টিফায়ার আমরা বললাম, সেটা লেখার কিছু নিয়ম আছে। ধরুন আমি একটা ফাংশনের নাম দিব, আমি চাইলেই ফাংশনের যে কোনো একটা নাম দিতে পারি না, চাইলেই যে কোনো একটা নাম আমি দিতে পারি না, সেই নাম দেওয়ার কিছু নিয়ম আছে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় আসে। পাইথনের আইডেন্টিফায়ারের নাম অবশ্যই বড় হাতের এ থেকে জেড অথবা ছোট হাতের এ থেকে জেড দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে, অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। পাইথনের আইডেন্টিফায়ারের নাম এ থেকে জেড পর্যন্ত লেটার অথবা আন্ডারস্কোর, এটা বড় হাতের হোক, ছোট হাতের হোক অথবা আন্ডারস্কোর, এই তিনটা জিনিসের বাইরে আমি অন্য কিছু দিয়ে শুরু করতে পারবো না। আমি কোনো কিছুর নাম সংখ্যা দিয়ে শুরু করতে পারবো না, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, পাইথন আইডেন্টিফায়ার হিসাবে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না। কোনো কিছুর নামে, একটা ভেরিয়েবলের নাম বলি, ফাংশনের নাম বলি, ক্লাসের নাম বলি, সেই নামে $, পার্সেন্টেজ, হ্যাশ এগুলা ব্যবহার করতে পারবো না, এটা 2 নাম্বার। পাইথন হচ্ছে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। পাইথনে আমরা তো কি বলছি, ছোট হাতের বড় হাতের সবই নিতে পারি। আমি যদি একটা ফাংশনের নাম দেই সাম, SUM, সবই ছোট হাতের, সেটা একটা আলাদা ফাংশন। আমি আরেকটা ফাংশনের নাম দিলাম সাম, এস বড় হাতের আর বাকি দুইটা ছোট হাতের, সেটা আলাদা আলাদা আরেকটা ফাংশন। ওই সাম আর এই সামের মধ্যে কোনো কিন্তু পার্থক্য আছে দুইটা, একটা হচ্ছে ছোট হাতের সাম, একটা বড় হাতের সাম। পাইথন হচ্ছে কেস সেনসিটিভ। সুতরাং আপনি যেভাবে আপনি ভেরিয়েবল বা ফাংশনের নাম দিবেন সেভাবে আপনাকে কল করতে হবে। যদি আপনি একই নামের সাম দিয়ে যদি দুইটা ফাংশন বানান, ছোট হাতের আর বড় হাতের, তাহলে এটা কিন্তু দুইটা ফাংশন আলাদা আলাদা ফাংশন হয়ে যাবে, ঠিক আছে। শুধুমাত্র ক্লাস নেম গুলো পাইথনে আবার আরেকটাই আছে। পাইথনে আমরা বলছিলাম কি, ভেরিয়েবল, ক্লাস, তারপরে ফাংশন, এগুলাকে আইডেন্টিফায়ার বলে। এই ভেরিয়েবল, ক্লাস, ফাংশন এগুলোর মধ্যে শুধুমাত্র ক্লাসের যখন আইডেন্টিফায়ার আমরা করব, ক্লাসের নাম দিব, তখন প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে করতে হয়। এটা না দিলে যে কোনো ক্ষতি আছে তা না, বাট এটা হচ্ছে একটা কি বলে ট্রেন্ডস, আপনাকে এটা ফলো করতে হবে। শুধুমাত্র ক্লাস নেমে বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। কোনো আইডেন্টিফায়ার যদি একটি আন্ডারস্কোর দিয়ে শুরু হয় তাহলে আমাকে বুঝতে হবে এটা প্রাইভেট আইডেন্টিফায়ার। আমরা বলছিলাম এ থেকে জেড অথবা আন্ডারস্কোর, এই দুটা দিয়ে আমরা আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করতে পারি।
আমরা একটা আন্ডারস্কোর দিয়ে যদি করি তাহলে আমরা এটাকে বলবো প্রাইভেট আইডেন্টিফায়ার। আমরা যদি দুইটা আন্ডারস্কোর দিয়ে পর একটা ফাংশনের নাম দিই তাহলে আমরা সেটাকে বলবো স্ট্রংলি প্রাইভেট আইডেন্টিফায়ার। ঠিক আছে? এবং এটাকে ল্যাঙ্গুয়েজ ডিফাইন স্পেশাল নেমও বলা হয়। ঠিক আছে? এখানে এই দুইটা এত ইম্পর্টেন্ট না, এই দুইটা আপনার অত কিছু না, আপনি পড়ে নিতে পারেন। তাইলে আমরা বুঝলাম কিভাবে আইডেন্টিফায়ার নির্ধারণ করা হয়। অর্থাৎ আমি কারে নাম দিব, একটা ফাংশনের নাম দিব, একটা কিসের নাম দিব, ভেরিয়েবলের নাম দেব, একটা ক্লাসের নাম দেব। এই নামকরণগুলা কিভাবে হবে সেটা আমার এখানে ডিফাইন করা আছে। এখন আমি একটা ফাংশনের নাম দেব সাম, একটা ফাংশনের নাম দেব প্রিন্ট। আমাকে কিন্তু এটা মিট করে, কারণ প্রিন্ট লিখতে গেলে পি দিয়ে শুরু, তার মানে আমি কিন্তু এটা মিট করে আমি এটা অনুযায়ী কিন্তু আমি ফাংশনের নামটা দিতে পারতেছি প্রিন্ট। বাট পাইথনে কিছু কিওয়ার্ডস আছে, সেই কিওয়ার্ডস গুলা এজ এ ভেরিয়েবল নেম, এজ এ ক্লাস নেম, এজ এ ফাংশন নেম ব্যবহার করতে পারবো না, যদিও সেটা আমার এই নিয়মে ভ্যালিড। কিন্তু পাইথনের কিন্তু বেশ কিছু কিওয়ার্ড আছে যেটা হচ্ছে ডিফল্ট। ওই যে আমরা বলছিলাম যে লাইব্রেরি আছে, কিছু লাইব্রেরি আছে যেটা আমার হয়ে ওরা কাজ করে রাখছে, সেটাকে আমরা খালি কল করি। ঠিক আছে? এই ধরনের কিছু কিওয়ার্ডস আছে যেটা পাইথন অলরেডি কোনো না কিছু ওইটার মাধ্যমে করে রাখছে, সেই ধরনের কিওয়ার্ড গুলো আমরা নাম হিসেবে ব্যবহার করতে পারবো না, অর্থাৎ আমার ইউজার ডিফাইন নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? এখানে বলতেছে কি পাইথন অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিওয়ার্ড হচ্ছে একটা সংরক্ষিত শব্দ যা সিনট্যাক্সের অংশ। আপনি নিজের কাজের জন্য এগুলো ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ফাংশন, ক্লাস কোনো আইডেন্টিফায়ার হিসেবে এগুলো ব্যবহার করতে পারবেন না। তাহলে এই ধরনের কিওয়ার্ড কি কি থাকতে পারে? যেমন ট্রু একটা কিওয়ার্ড, ফলস একটা কিওয়ার্ড, নান একটা কিওয়ার্ড, প্রিন্ট একটা কিওয়ার্ড, ফাইনালি একটা কিওয়ার্ড, ফর, ওই যে আমরা ফর লুপ শিখছি, ঠিক আছে, ওয়াইল লুপ শিখছি প্রথম ক্লাসে। ঠিক আছে? এরকম আরো বেশ কিছু কিওয়ার্ড আছে, উইথ, অর, এন্ড। এগুলো আমরা যদিও এগুলা ইংলিশ লেটারের প্রথম অক্ষরটা ইংলিশ লেটার দিয়ে শুরু, এটা আমরা তারপরেও ব্যবহার করতে পারবো না, কারণ এটা পাইথনের অলরেডি ডিফাইন্ড কিওয়ার্ড, এগুলো অলরেডি আছে। আমি যদি এন্ড নামে কোনো ফাংশন নেই তাহলে পাইথন কোনটাকে কল করবে? কারণ পাইথনের অলরেডি একটা এন্ড নামে একটা ফাংশন অলরেডি একটা আছে। ঠিক আছে? কিওয়ার্ড একটা আছে, যে কারণে এক্সেপ্ট দিস থিংস। তো এই হচ্ছে টোটাল আজকের ক্লাসের কি বলে প্রেজেন্টেশন বা আজকের ক্লাসের পড়া। আপনাদের পরপর দুইটা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 আপনাদের কভার হয়ে গেছে। তো এই হচ্ছে আপনাদের মূল বিষয়। আমি ফাইলটা দিয়ে দিছি অলরেডি। ভাই ওয়াইদুল ভাই, আপনি একটু গ্রুপে দিয়ে দিয়েন যদি আপনি থেকে থাকেন গ্রুপে, না হলে আমি বলে দেবো ক্লাস শেষে। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিই, বলেন। মিস্টার আব্দুল কাইয়ুম বলেন, আপনি হাত তুলছেন। টেক্সট করতেছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম প্রসেসিং এর আগে বুঝি নাই স্যার, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা স্যার তো প্রথমে বলছি আমি কিছুটা। আপনি কথা বুঝতে পারছেন? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি হয়েছে? সেটা যদি স্যার একটু বোঝাই দিতেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্যার প্রথমে যেটা বলছিলেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার নেক্সট ক্লাসে আসবে। ঠিক আছে? নেক্সট ক্লাসে আসবে। নেক্সট ক্লাসে আমি এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা তো